ওকে, এই দেখেন, সরি, এখানে দেখেন একটা কোম্পানি ইমেল দেখাচ্ছে না, আর একটা কি কাস্টমার ফেসিং ইমেল। এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। একটা হচ্ছে কোম্পানি ইমেল বলতে আমরা ধরেন কোম্পানির মালিকের বা কোম্পানির নিজস্ব যে ইমেল সেটা বুঝি, আর কাস্টমার ফেসিং ইমেল থাকে আলাদা। কাস্টমার ফেসিং ইমেল কোনগুলোকে বলে, ধরেন বিভিন্ন কোম্পানির ইমেল থাকে info@agroup.com, এই ইনফোতে সবাই ইমেল করে বাইরের লোকজন, অথবা দেখা থাকে কি customer support@omukgroup.com, ঠিক আছে, এই কাস্টমার সাপোর্টে সবাই ইমেল করে। এই যে কাস্টমার সাপোর্টে সবাই ইমেল করলো, এটাই হচ্ছে আপনার কাস্টমার ফেসিং ইমেল, কাস্টমার সরাসরি যেটাতে ইমেল করে। আর এই কোম্পানি ইমেল হচ্ছে আপনি যেটা মানে মালিকের তত্ত্বাবধানে যে ইমেলটা থাকে আর কি। ওকে, আচ্ছা, এরপর দেখেন ওয়েবসাইট। ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের এখানে একটা ওয়েবসাইট দেয়া আছে, পোর্টফোলিওটা যদি একটু দেখি। এত ধীরে নড়াচড়া করতেছে এটা। এই যে এইটা আপনাদেরকে আমি দিছিলাম না, এটা পাইছেন না? দেখেন এখানে লেখা আছে কি কোম্পানির ওয়েবসাইট। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট। আমরা এটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। ওকে, যে আমরা কোম্পানির ওয়েবসাইটটা এখানে দিয়ে দিচ্ছি। আর নর্মালি কোম্পানির ইমেল কোনটা হওয়ার কথা, যদি আপনি ক্লায়েন্টের কোম্পানি সেট আপ করেন, তাহলে ইমেল কোনটা হবে বলেন? এই যে এটা ইনফো, এটা কিন্তু ইটসেলফ এজ এ মানে ওই যে কাস্টমার ফেসিং ইমেল বলছিলাম না, সেটা info@deltafarma.com, এটা হচ্ছে আপনার কাস্টমার ফেসিং ইমেল। এটাই হচ্ছে এখানে দেয়া আছে কোম্পানি ইমেল হিসেবে, আপনি দুই জায়গায় এটা ব্যবহার করতে পারবেন যদি ক্লায়েন্টের ক্ষেত্রে হয়। ওকে, এখন যেহেতু আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, আপনি আপনারটা ব্যবহার করছেন, প্লাস ধরেন ওয়েবসাইট এটা দিলাম। ওকে, এখন এটা সেভ করলেন। এগুলো একদম বেসিক সেটিংস। ও আচ্ছা আপু, আপনি কি লগ ইন করা আছেন? হ্যাঁ, আপনি লগ আউট করতে হবে। হ্যাঁ, লগ আউট করতে হবে। আপনি তো দেখেন, আপনি তো ক্লাস ভিডিওটা পেয়ে যাবেন। ও, এটা কি আপনি অলরেডি সেভ করে ফেলছেন? বলতেছে দুইজন একসাথে লগ ইন আছেন। আচ্ছা, ওকে, একটা রিলোড দেই।
আজকে খুবই বাজে অবস্থা ইন্টারনেটের। না, আমার এটা তো ল্যান্ড কানেকশন, এই পিসিতে ল্যান্ড কানেকশন দেয়, এমনি নর্মাল পিসি গুলোতে সবই ল্যান্ড কানেকশন দেওয়া। ওয়াইফাই তে ঝামেলা হইতে পারে, ল্যানে তো আর ঝামেলা হয় না। সেটাই বলতেছি যে এখানে তো নেটের স্পিডই অনেক বাজে অবস্থায় আছে। এই জসিম ভাই, একটু ইয়েতে বলবেন যে এসির রিমোটটা যাতে একটু দেয়। ওকে, এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, দেখেন এই যে ওয়েবসাইটটা দেখছেন সেভ হয়ে গেছে। তো যদি এরকম কোনো প্রবলেম হয় একটু রিলোড দিবেন, একটু রিফ্রেশ করবেন, আশা করি হয়ে যাবে। এরপর আসেন আমরা কোম্পানির অ্যাড্রেসে যাই। এই নিচেরটা হচ্ছে কোম্পানির অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেসটা আমরা এই ডান কর্নারে এসে এখানে এডিট করব। এডিট করলে কি হবে, এখানে দেখেন কোম্পানির অ্যাড্রেস বলছে। হ্যাঁ, তো আমরা যদি এটা ওপেন করি, এখানে দেখেন কোম্পানির অ্যাড্রেস দেওয়া আছে না, 58 সাবস্টন রোড, লন্ডন কিংস্টন আপন থেমস। এই যে এইটা হচ্ছে আপনার এটার অ্যাড্রেস। ওকে, এখান থেকে এই যে থেমস KTI 2H2, এটা 2HT, এটা হচ্ছে জিপ কোড। জিপ কোড বা পোস্ট কোড একই জিনিস, ঠিক আছে। তো আমরা যদি এটা বসাই এভাবে, আমরা এখান থেকে জিপ কোডটা কেটে নিব, পোস্ট কোড এই যে এখানে। ওকে, কাউন্টি, কাউন্টি থেমস। ও আচ্ছা, এটা অলরেডি এখানে চলে আসতেছে। আপনারা দেখছেন, আপনাদের কাউন্টিটা কিন্তু কপি করে পেস্ট করে বসে দিলে হয়ে যেত, তাই না? এখানে এখন যেহেতু আপনি আমরা এটা ইউকে এর সাইটে ইয়ে করছি, ওরা কাউন্টি এখানে ফিক্স করে দিচ্ছে, মানে এখান থেকে আপনাকে ড্রপ ডাউনে যেতে হবে। কাউন্টি এটা দেই। ওকে, আমরা অ্যাড্রেসটা বসায় দিলাম। এখন দেখেন, আমরা যেমন কাস্টমার ফেসিং ইমেল দেখেছি, এখানে বলছে কাস্টমার ফেসিং অ্যাড্রেস। কাস্টমার ফেসিং অ্যাড্রেস কিন্তু আলাদা হতে পারে। হ্যাঁ, নর্মালি কোম্পানিগুলো যেটা করে, যে জায়গায় কোম্পানির ফ্যাক্টরি হয় ওইখানে যে অফিস থাকে সেটাকে সে কোম্পানি অ্যাড্রেস বলে। এছাড়া কি থাকে, একটা হেড অফিস থাকে, কর্পোরেট অফিস থাকতে পারে। তারপর তার কাজ যদি ধরেন সেবামূলক কোনো কিছু হয় তাহলে তার কাস্টমার কেয়ার সেন্টার থাকতে পারে। ওকে, তো এই ধরনের যে অফিসগুলো থাকে এগুলো হচ্ছে তার কাস্টমার ফেসিং অ্যাড্রেস। ধরেন কারো শোরুম আছে, ধরেন আমিন জুয়েলার্স বা যে কোনো একটা জুয়েলার্স, এই জুয়েলার্সের কাস্টমার ফেসিং অ্যাড্রেস কোনটা, যেখানে কাস্টমার যায় কেনাকাটা করতে, তাই না? বাট এটা কিন্তু একটা হেড অফিস আছে, সবগুলো সেন্ট্রাল একটা হেড অফিস আছে না? ধরেন ওদের 5টা বা 10টা ওদের কি বলে এটাকে শোরুম আছে, বাট হেড অফিস তো একটা আলাদা আছে। তো এই যে আপনার কাস্টমার মানে কাস্টমার যে জায়গায় যাচ্ছে এটাকে বলে কাস্টমার ফেসিং অ্যাড্রেস। এখন যদি আপনার একটা প্রতিষ্ঠান হয়, ধরেন আপনার একটাই দোকান, ওইটাই আপনার কি বলে হেড অফিস, ওইটাই আপনার কাস্টমার ফেসিং অ্যাড্রেস, ওইটাই আপনার লিগ্যাল অ্যাড্রেস। তার মানে হচ্ছে এখানে দেখেন 3টা অ্যাড্রেস আছে, একটা হচ্ছে কোম্পানি অ্যাড্রেস, একটা কাস্টমার ফেসিং অ্যাড্রেস, একটা লিগ্যাল অ্যাড্রেস। ওকে, লিগ্যাল অ্যাড্রেস বলতে নর্মালি আমরা হেড অফিসের অ্যাড্রেসগুলোকেই বুঝি। তো এখানে আমরা যেটা করবো, আমরা আপাতত দুইটাতে টিক দিয়ে দেবো, কারণ আমরা টিক না দিলে হবে কি, যেহেতু আমাদের এখানে কাস্টমারের কোনো মানে রিকোয়ারমেন্ট নাই, তো আমরা টিক না দিলে আমাদেরকে 3টা আলাদা আলাদা অ্যাড্রেস বসাতে হবে।
তো যার কারণে আমরা দুইটাতে টিক দিয়ে আমরা সেভ করে ফেলবো। দেখেন এখানে সেভ হয়েছে, আর বলছে কি সেম এজ কোম্পানি অ্যাড্রেস, এই দুইটাকে বলতেছে যে সেম অ্যাড্রেসেই আছে। ওকে, আচ্ছা নিচের দুইটা যেটা হচ্ছে এগুলো আপনার কমিউনিকেশন উইথ ইনটুইট। ইনটুইট বলতে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এই কুইকবুক কোম্পানি, মানে কুইকবুক হচ্ছে একটা প্রোডাক্ট, বাট মাদার কোম্পানির নাম হচ্ছে ইনটুইট। যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে ইনটুইটের সাথে যোগাযোগ করতে এই অপশনগুলো দরকার হবে। আপাতত আমাদের কোম্পানির যে বেসিক ইনফরমেশন এগুলো আমাদের সেট আপ করা শেষ। ওকে, এরপর চলে আসবো আমরা সেলসে। জি জি জি, নর্মালি আপনারা যখন মানে কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করবেন, তখন দেখা যাবে 95 থেকে 98% ক্ষেত্রে ক্লায়েন্ট নিজে এগুলো করে ফেলছে। মানে আপনার কাছে কাজটা আসবে কখন? হ্যাঁ, ক্লায়েন্ট এটা চালু করবে, নিজে ব্যবসা করা শুরু করবে, 2-1 মাস নিজেই করবে, করার পর যখন দেখবে আর পারি না, মানে অনেক রকম ভেজাল করে রাখবে, তখন আপনার কাছে কাজ আসবে। তো দেখা যাবে শুরুতে সে অ্যাকাউন্ট খুলে আপনার এগুলো সেটিং করে সে বসে আছে, সে ব্যাংক ট্যাঙ্ক সেট আপ করে বসে আছে। হ্যাঁ, 95% ক্ষেত্রে এই ধরনের কাজ আসবে। খুব রেয়ার কেসে হ্যাঁ এমন হতে পারে যে কোনো একটা ক্লায়েন্ট ধরেন এতদিন জেরো ইউজ করতো অথবা এক্সেল ইউজ করতো, সে এখন চাচ্ছে যে সে কুইকবুকে শিফট করবে। তো সে আপনাকে যখন আপনার এটা দেখবে, ফাইবারে বলেন বা আপওয়ার্কে বলেন, যেখানে আপনার গিগটা দেখবে আপনার সাথে যোগাযোগ করবে, করার পর সে হয়তো বলতে পারে যে হ্যাঁ আমি ডাটা মাইগ্রেট করবো, আমার এক্সেল থেকে আমাকে এই কুইকবুকে শিফট করবো, তো আমার নতুন একটা কোম্পানি খুলে দাও। তখন এই কাজগুলো আপনার করা লাগতে পারে, এবং প্রতিটা ক্ষেত্রেই ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করতে হবে, কারণ এগুলো তো একটা আপনার ইনফরমেশন না, এগুলো সবই হচ্ছে তার ইনফরমেশন। তাকে জিজ্ঞেস করে নিতে হবে যে তোমার এখানে এটা কি হবে, তোমার অ্যাড্রেসটা কি হবে, তোমার এটা কি টাইপের কোম্পানি। সে যখন আপনাকে এই ইনফরমেশন গুলো দিবে তখন আপনি এগুলো এখানে বসাতে পারবেন। ওকে, আচ্ছা দেখেন এখানে আমরা আসলাম হচ্ছে কোম্পানিতে আমরা যা বসানোর বসিয়েছি। হ্যাঁ, এখন আমরা আসছি সেলসে, তার ঠিক তার নিচেটা সেলস। সেলসের ক্ষেত্রে আমরা আসলে কি কি কানেক্ট করব বলেন? যখন আমরা বিক্রি করব আমার সামনে কে থাকবে? কাস্টমার। কাস্টমার, আমি তখন বিক্রেতা, আমার সামনে থাকবে কাস্টমার। এখানে আমরা যা যা সেটিংস করবো এগুলো সব কাস্টমার রিলেটেড সেটিংস করবো সেলস এর আন্ডারে। হ্যাঁ, এখানে বলছে দেখেন প্রিফার্ড ইনভয়েস টার্মস। আচ্ছা, এখানেও দেখেন সেকশন ভাগ করা আছে, এই সেকশনগুলো আমরা এডিট করব, এই কোনায় দিয়ে এডিট করব। হ্যাঁ, বলছে প্রিফার্ড ইনভয়েস টার্মস, আপনার ইনভয়েসের নরমালি টার্মস কত হবে? টার্মস বলতে আমরা বুঝি আমরা যে কোনো ব্যবসায় যদি যে কোনো ট্রানজেকশনে যদি ক্যাশ কথাটা উল্লেখ না থাকে, ক্যাশ, এটা আমরা ক্যাশে ট্রানজেকশন করেছি এরকম কথা উল্লেখ না থাকে, তাহলে এটা ধরে নিতে হবে এটা ট্রানজেকশন হয়েছে কিসে? বাকিতে। ওকে, এখন ধরেন এটাই যদি মূল মন্ত্র হয়, তাহলে প্রেফার্ড ইনভয়েস টার্মস হচ্ছে যে আমি যে আজকে ট্রানজেকশনটা করলাম এই টাকাটা উনি যেহেতু কাস্টমার, আমি টাকা পাবো তার কাছে, তাই না? এই টাকাটা উনি কতদিনের মধ্যে দিবেন, ডিউ ডেট, আমরা ডিউ ডেট বললে বুঝি আর কি। হ্যাঁ, তো এখানে বলা আছে বেসিক্যালি নেট 30, এটা আমরা চেঞ্জ করতে পারি। এখানে ডিফল্ট দেওয়া আছে নেট 50, নেট 30, নেট 60। এখন ধরেন একজন ক্লায়েন্ট আপনার কাছে 10 লাখ টাকার মাল নিছে, তার লাগবে হচ্ছে নেট 90, 30 দিন সময় লাগবে, সরি 90 দিন সময় লাগবে, তার 3 মাস। এখন এখানে তো নেট 90 নাই, 15, 30 আর 60 আছে। রাইট, এই যে অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউতে গিয়ে নেট 90 করতে হবে। এই যে দেখেন এখানে বলছি কি, দেখেন নেম, এখানে ম্যান্ডেটরি হচ্ছে নেম, নেমের পাশে স্টার দেওয়া আছে না একটা রেড কালারের, নেমটা দিতেই হবে। নেম কি হবে? নেট 90, সরি নেট 90। ওকে, এখন দেখেন ডিউ টু ফিক্সড নাম্বার অফ ডেজ, আপনি ডেজ ফিক্স করে দিচ্ছেন, এখানেও দিতে হবে 90। এখন ধরেন আপনি এই নেট 90 এখানে দিয়েছেন, ভুল করে এখানে দিয়েছেন 60, তাহলে ডিসপ্লেতে আপনাকে দেখাবে নেট 90, কিন্তু ক্লায়েন্টের কাছে ইমেল চলে যাবে 60 দিনের মাথায়। বুঝছেন? নাম কি হবে আর ভিতরে এইটা হবে অ্যাপ্লাই, এই যে ভিতরে যেটা দিচ্ছেন এটা হবে অ্যাপ্লাই, আর এটা হচ্ছে আপনার নেম দেখাবে। এখন ধরেন আপনি ক্লায়েন্টের কাছে টাকা পাবেন হচ্ছে, ধরেন বললেন যে 2 মাস টাইম, 60 দিন, আপনি উপরে লিখলেন 60, নিচে লিখলেন 90, ঠিক আছে?
তাহলে 60 দিন পরে ক্লায়েন্ট কোনো কথা বলতেছে না, ঘটনা কি? কারণ আপনি পরে খুঁজে দেখতেছেন যে আমি তো এখানে লিখে রাখছি 90, মানে ক্লায়েন্টের কাছে নোটিফিকেশন যাবে কবে? 90 দিন পর। তার মানে আমরা এই নেমের জায়গায় কি লিখবো আর এই হচ্ছে ডেইজের ঘরে কত বসাবো, এটা কিন্তু আমার ঠিক থাকতে হবে, সেমটা থাকতে হবে। ওকে, এরপর যদি আপনি সেভ করেন, এখন ডিফল্ট যে তিনটা দেওয়া আছে 15, 30 আর কত 60, এগুলো কিন্তু ঠিক আছে, ডিফল্ট গুলো ঠিক আছে। মানে আপনি অ্যাডিশনাল যেগুলো অ্যাড করতে যাচ্ছেন সেগুলো যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনাকে এইভাবে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, আচ্ছা, প্রেফার ডেলিভারি মেথড নন, আমরা এখন কোনো ডেলিভারি করব না, যেহেতু ডেলিভারি করব না শিপিংটা আমাদের অন করতে হবে না। ওকে, এখন যদি আপনার ক্লায়েন্টের এমন হয় যে তার যে বিজনেস, সেই বিজনেসে আপনি ডেলিভারি করবেন, আপনি তো বিক্রেতা তাই না, ক্রেতাকে আপনি ডেলিভারি করবেন, এখন এই জিনিসটা আমরা সবসময় অফ রাখবো, কারণ আমার ক্রেতা তো আসলে একটা থাকবে না। আমি ডেলিভারি শিপিং অ্যাড্রেস যদি একটা দেই, তো আমি কি শুধু একটার ক্ষেত্রে করবো? এটা আপনি অন করলেও প্রতিটা কাস্টমারের ক্ষেত্রেই আপনাকে এটা এডিট করে চেঞ্জ করা যাবে। ওকে, যার কারণে আমরা এটা আপাতত অন রাখবো না। এখন দেখেন এখানে কি নিচে কি কি অপশন আছে, কাস্টম ট্রানজাকশন নাম্বার, এটা আমরা অন রাখবো, কারণ কি একটা ট্রানজাকশন নাম্বার কুইকবুক আপনাদেরকে অটোমেটিক্যালি দিবে। ধরেন একটা ইনভয়েস নাম্বার কত দিল, 1001 থেকে শুরু করলো, 1001, 1002, 1003 এভাবে শুরু করলো। হ্যাঁ, এইটা যখনই আপনি কোনো ট্রানজাকশন করবেন, ইনভয়েস করবেন, তখন কুইকবুক থেকে অটোমেটিক্যালি একটা নাম্বার আপনাদেরকে সেট হয়ে থাকবে ওখানে। এখন ধরেন আপনি যদি ধরেন আপনার যে অ্যাকাউন্টস চলতেছে সেই অ্যাকাউন্টসের মধ্যে কোথাও একটা মিসম্যাচ হয়েছে, একটা মিস্টেক হয়েছে, সেই নাম্বারটা আপনার মাঝখানে দিতে হবে বা 5টা পরের নাম্বার দিতে হবে। কিন্তু আপনি যদি এটা অন করে না রাখেন তাহলে আপনি কিন্তু ওই জায়গায় নাম্বারটা বসাতে পারবেন না ম্যানুয়ালি। বুঝতে পারছেন? কাস্টম ট্রানজাকশন নাম্বার, ধরেন আমরা যে সফটওয়্যারে বিল করব, আমার একটার পর একটা নাম্বার আসতে থাকবে, একটা বিলের সাথে একটা বিলের 1, 2, 3, 4 এভাবে আসতে থাকবে। এখন ধরেন আপনার কোনো কারণে প্রয়োজন হচ্ছে যে আপনি 5-এর পর 9 নাম্বারটা করতে হবে আপনার, এরকম হতে পারে না ব্যবসায়? তো যখন আপনি যদি এই পোর্শনটা যদি অফ থাকে, যেখানে দেখেন এটা যদি অফ থাকে, কাস্টম ট্রানজাকশন নাম্বার, এটা যদি অফ থাকে তাহলে কিন্তু আপনি ওই জায়গায় ওটা ওই 5 নাম্বারটা কেটে 9 নাম্বারটা করতে পারবেন না। ওকে, তো যখনই আপনি দেখবেন যে আপনি এটা ট্রানজাকশন নাম্বারটা আপনি চেঞ্জ করতে পারছেন না, তখন আপনাকে চিন্তা কি করতে হবে, যে আমার সেটিংসে গিয়ে এটা ঠিক করতে হবে। ওকে, এরপর দেখেন সার্ভিস ডেট, সার্ভিস এগুলো অন করবেন, ডিসকাউন্ট অন করবেন, ডিপোজিট অন করবেন। না না, যেটা প্রবলেম হবে শুধু সেই জায়গায়। আচ্ছা, এগুলো অন করবেন কেন দেখেন, এখানে দেখেন সার্ভিস ডেট, হ্যাঁ, ডেটটা যাতে আপনি এডিট করতে পারেন এই জন্য এটা দিবেন। ডিসকাউন্ট, ধরেন আপনি একটা ইনভয়েস করতেছেন, একটা কাস্টমারকে ইনভয়েস করতেছেন, ইনভয়েস করার সময় আপনার টোটাল বিল আসছে কথার কথা 210 টাকা, 210 টাকা টোটাল বিল আসছে। এখন ক্লায়েন্ট আপনার কাস্টমার আপনাকে বলতেছে ভাই 10 টাকা নেওয়ার কি দরকার, ডিসকাউন্ট করে দেন। এখন আপনি সফটওয়্যারে অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টস করতে যায় আপনি ডিসকাউন্ট অপশনই রাখেন নাই, ডিসকাউন্ট কিভাবে করবেন? আপনি হয়তো প্রিন্ট করে ওটা হাতে ডিসকাউন্ট করে দিলেন, কিন্তু আপনার অ্যাকাউন্টসে কিন্তু আর ডিসকাউন্ট হলো না। যার কারণে ডিসকাউন্ট অপশনটা আমরা এখানে অন করে রাখবো, যাতে আমরা ডিসকাউন্ট দেওয়ার সময় দিতে পারি। এরপর দেখেন ডিপোজিট, এখন এমন হতে পারে না যে একটা ক্লায়েন্ট আপনার কাছে প্রোডাক্ট কিনবে, সে কিছু টাকা অ্যাডভান্স করে দিছে, হতেই পারে তো, তাই না? এখন তার যে ধরেন সে ধরেন 1000 টাকার প্রোডাক্ট কিনবে, সে 500 টাকা অ্যাডভান্স করে দিছে। এখন আপনি যখন ইনভয়েসটা করবেন তখন তার এই 500 টাকা ডিপোজিটটা তার ইনভয়েসে দেখাতে হবে না। এখন এই যে ডিপোজিটটা যদি আপনার অন না থাকে, অফ থাকে, তাহলে আপনার ওখানে ডিপোজিট অপশনটা আসবে না, এটা আমরা দেখবো। হ্যাঁ, ডিপোজিট অপশনটা আসবে না, যার কারণে আমরা এটা অন করে দিব। ঠিক আছে, এরপর আমরা সেভ করে দিব। অন হচ্ছে না, নেট স্লোর কারণে হচ্ছে না। আপনি পেজটা রিফ্রেশ দেন, রিলোড দিয়ে করেন, হয়ে যাবে। আবার মানে 95% ক্ষেত্রে আপনার কিছু করতেই হবে না, ক্লায়েন্ট দেখবেন এগুলো করা আছে তার, সেগুলো করে কিছুদিন ব্যবহার করছে, করার পর যখন সে আর বুঝতে পারে না তখন আপনার কাছে আসবে। এটা 95% ক্লায়েন্টরাই করে, বাট কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা ডাটা মাইগ্রেশন করে। ধরেন আপনি এতদিন সে এক্সেলে মেনটেন করছে, এখন সে কুইকবুকে আসতে যাচ্ছে, একেবারেই নতুন। ওকে, এটা নিয়ে টেনশনের কিছু নাই, হবে হবে হবে, এগুলো কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে দেখবেন মাল্টি কারেন্সি বারবার অন করতেছেন, হচ্ছে না, অফ হয়ে যাচ্ছে।
লগ আউট করে লগ ইন করবেন, মানে মাল্টি কারেন্সি অন করবেন, হয়ে যাবে। দেখাবো, একটু পরে দেখাবো। হ্যাঁ, হয়েছে। পেজ রিলোড দিবেন অথবা লগ আউট করে লগ ইন করবেন, হয়ে যাবে। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে এই জিনিসগুলো আমরা অন রাখবো আমাদের সুবিধার্থে। আর যদি আপনি যেটা বলছেন কাস্টমার ক্লায়েন্ট যদি আপনার এটা সম্পর্কে না জানে, তাকে তো করে দিতে হবে, তখন এগুলো এইভাবে করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারবেন। এখন সে আপনাকে যদি দেয়, এমন দেয় যে রিড অনলি অ্যাক্সেস দেয়, আপনি শুধু রিড অনলি, তাহলে তো আর আপনি এটা করতে পারবেন না। তখন তাকে বলতে হবে তুমি আমার অ্যাক্সেস চেঞ্জ করো, নাহলে আমি এটা চেঞ্জ করতে পারতেছি না। ওকে, এগুলো দেখাবো, আস্তে আস্তে দেখাবো এগুলো। এরপরে দেখেন প্রোডাক্ট এন্ড সার্ভিস, আমরা কিন্তু একটা সেকশন ধরে ধরে আগাচ্ছি। হ্যাঁ, এখানে এখানে যে আমরা দেখবো কি প্রোডাক্ট এন্ড সার্ভিসে আমরা কি কি জিনিস আমাদের অন করতে হবে। তাহলে বলছি কি শো প্রোডাক্ট এন্ড সার্ভিস কলাম অন সেলস ফর্ম, মানে আপনি যে ইনভয়েসটা করতেছেন সেই প্রোডাক্ট এন্ড সার্ভিসের নামটা এখানে দেখাবে কিনা, অবশ্যই দেখাতে হবে, না দেখালে আপনি ইনভয়েস করবেন কি করে। ওকে, তারপর শো আইটেম সার্ভিস কোড কলাম। এখন ধরেন আমরা অনেকে ব্যবসা করি, ধরেন আমার এই দুইটা প্রোডাক্ট, একটা মোবাইল ফোন আর একটা হচ্ছে রিমোট। হ্যাঁ, আমি করলাম কি এই দুইটা কোড নাম্বার ব্যবহার করলাম, অনেকে করে না কোড নাম্বার। এখন এই কোড নাম্বারটা আপনার এখানে দেখাবে কিনা, যদি আপনি কোড নাম্বার ব্যবহার করেন তাহলে অন থাকবে, আর যদি কোড নাম্বার আপনি ব্যবহার না করেন তাহলে অফ থাকবে। আচ্ছা, ট্র্যাক কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস রেট, এটা কিন্তু অবশ্যই অন রাখতে হবে, এটা মাস্ট অন রাখতেই হবে। ঠিক আছে, ট্র্যাক কোয়ান্টিটি প্রাইস অবলিক রেট, মানে হচ্ছে ধরেন আপনার একটা প্রোডাক্ট, ধরেন এই বোতলটা আপনার স্টকে আছে 10টা, ঠিক আছে, এবং এটা রেট হচ্ছে 10 টাকা। এখন যদি আপনি যদি কোয়ান্টিটি এবং রেট ট্র্যাক করতে না পারে, তাহলে যখন আপনি ইনভয়েস করবেন তখন আপনাকে কোয়ান্টিটিও দেখাবে না, রেটও দেখাবে না। তাহলে আপনি কয়টা বিক্রি করবেন, কত রেটে বিক্রি করবেন, কিভাবে করবেন? যার কারণে এই ট্র্যাক কোয়ান্টিটি এবং প্রাইস এটা মাস্ট অন থাকতেই হবে। ঠিক আছে, এরপর আমরা এটা সেভ করে দিব। না, এখানে যা আছে এর বাইরে কিছু অ্যাড করতে পারবেন না, এটা ফিক্সড। আচ্ছা, এরপর বলছে কি হ্যাঁ এগুলো অন করেন, সব অন করেন। হ্যাঁ, এগুলো সব অন রাখেন। আচ্ছা, আপুর যেমন কয়েকটা এক্সট্রা অপশন আসছে, হ্যাঁ এটা ভার্সন ভেদে আসতে পারে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আপনারা যেটা করবেন এই প্রোডাক্ট এন্ড সার্ভিসে এই এটা অন করে রাখতে পারেন, যদি আমরা ব্যবহার করব না, বাট প্রোডাক্ট এন্ড সার্ভিসে যা আছে সব অন করে রাখবেন। ওকে, যখন আপনারা করবেন, আপনার যদি ডিফারেন্ট কিছু আসে সব অন করে রাখবেন। এরপর দেখেন প্রোগ্রেস ইনভয়েসিং, এটাকে আমরা কি করব, হ্যাঁ এটা আমরা অন করব। এখানে বলছে কি আপডেট, এখানে বলছে কি যে আপনি যখন ইনভয়েস করবেন তখন পার্শিয়াল পেমেন্ট হতে পারে, হ্যাঁ বেশি পেমেন্ট হতে পারে, অ্যাডভান্স পেমেন্ট হতে পারে, সেগুলো যে আপনি নেবেন। ধরেন আপনার একটা ইনভয়েস হয়েছে 100 টাকা, ঠিক আছে, এখন ক্লায়েন্ট বলতেছে যে আমি আপাতত তোমাকে 60 টাকা দিব, এক সপ্তাহ পরে তোমাকে আমি 40 টাকা দিব। এখন আপনি কি তাকে বলবেন যে না তোমার 60 টাকা দরকার নেই, তুমি একবার 100 টাকা দিও? না, আমি পার্শিয়াল পেমেন্ট নিতে পারবো না, তাই না? এটা যদি অন না থাকে তখন দেখবেন আপনি পার্শিয়াল পেমেন্ট নিতে পারতেছেন না, আপনি যে একটা অ্যামাউন্ট বসে নিবেন এটা নিতে পারতেছেন না, যার কারণে এটা অন রাখতে হবে। এটা আমরা সেভ করে দিব। আপডেট ইওর, আচ্ছা ইনভয়েস টেমপ্লেট আমরা আপডেট করি, এটা শেষ করে আমরা ইনভয়েস টেমপ্লেটে যাব। ওকে, আচ্ছা প্রোডাক্ট এন্ড সার্ভিস মেসেজটা দেখেন কি, ওই যে একটু আগে বলছিলাম না যে আপনার নেট 30 নেট 20 তে একটা মেসেজ যাবে, এই মেসেজটা এখানে আপনার সেট করতে পারবেন। ঠিক আছে, কি মেসেজ দিবেন তাকে এটা সেট করতে পারবেন। মেসেজে দেখেন ইউজ গ্রিটিংস, আপনি যদি গ্রিটিংসটা তুলে দেন তাহলে আর কিছু থাকবে না, গ্রিটিংসটা রাখলে বলে ডিয়ার অমুক, যে ক্লায়েন্টের যে নাম সেই নামে মেসেজ যাবে, এই নাম কিন্তু আপনাকে বসাতে হবে না, আপনি যদি সিলেক্ট করে দিবেন তার ফার্স্ট নেম লাস্ট নেম না কি কোম্পানি নেম কি যাবে আর কি। ঠিক আছে, এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। ধরেন আমি দিলাম ডিসপ্লে নেম, মানে আমার এখানে যে নামটা তার মানে সেভ করা আছে সেই নামে যাবে। ঠিক আছে, ডিয়ার অমুক, তারপর কি আছে সাবজেক্ট কি আছে ইনভয়েস নাম্বার এত ফ্রম ডেল্টা হেলথ কেয়ার, আপনি যে ইনভয়েস তার এগেইনস্টে নাম্বারে যে ইনভয়েস নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসবে এবং ডেল্টা হেলথ কেয়ার এটা থাকবে হচ্ছে ইমেইলের সাবজেক্ট। ওকে, এখন ইমেইলের ভিতরে কি মেসেজ দিবেন এটা তো হচ্ছে আপনার ক্লায়েন্টের ব্যাপার, এটা একটা ডিফল্ট দেওয়া আছে, বাট এটা আপনার চেঞ্জ করতে পারবেন, এটা যদি আপনি মুছে দেন মুছে যাবে। ওকে, গিয়ে আপনি তাকে লিখতে পারেন যে তোমার ইয়ে শেষ,
কি বলে নেট 30, তোমার ডিউ টাইম শেষ, তুমি এখন পেমেন্ট করো, তোমার ডিউ অথবা তোমার ডিউ টাইম 2 দিন আছে, তুমি এখন পেমেন্ট করো। যেভাবে মেসেজটা লিখবেন সেইভাবে যাবে। এখন এইটার কোনো সিসি দিবেন কিনা, সিসি মানে কি জানেন তো, কার্বন কপি। এখন ধরেন যে আপনার অ্যাকাউন্ট ডিপার্টমেন্টকে আপনি সিসিতে রাখতে পারেন, অথবা আপনি যদি অ্যাকাউন্টেন্ট হন, আপনার যে মালিক পক্ষ আছে তাকে আপনি সিসিতে রাখতে পারেন। কনসার্ন অ্যাডমিন ডিপার্টমেন্টকে, পারচেজ যারা করে তাদেরকে সিসিতে রাখতে পারেন, এরকম। হ্যাঁ, কনসার্ন পারসনকে আপনি সিসিতে রাখতে পারেন। রেখে এটা কি এস্টিমেট করতেছেন নাকি ইনভয়েস করতেছেন সেটা সিলেক্ট করে দিতে হবে। এস্টিমেট এবং ইনভয়েস কি, এটা আমি আসবো একটু পরে, ঠিক আছে। দিয়ে আপনি এটা সেভ করে দিবেন, তাহলে আপনার মেসেজ সেভ হয়ে গেল যে এস্টিমেটের ক্ষেত্রে কি যাবে, ইনভয়েসের ক্ষেত্রে কি যাবে। ওকে, এরপরে আসেন, এই যে মেসেজটা আপনি সিলেক্ট করলেন, এটা রিমাইন্ডার কিভাবে যাবে। এই রিমাইন্ডার যদি আপনি অন করেন, তাহলে কাস্টমারকে আপনি ফার্স্ট রিমাইন্ডার কখন দিবেন, এখানে বলছে 3 days বিফোর ডিউ ডেট। ধরেন তার সাথে আমার ডিউ ডেট হচ্ছে 15 দিনের। ওকে, তাহলে আমি 1 তারিখে যদি আমি ইনভয়েস করি, তাহলে আমার তার সাথে চুক্তি অনুযায়ী কত, 15 তারিখে গিয়ে আমি পেমেন্টটা পাওয়ার কথা। এখন আমরা যে মেসেজটা এখানে সিলেক্ট করলাম বা মেসেজটা যে লিখলাম, সেই রিমাইন্ডারটা তার কাছে কিভাবে যাবে। তো 3 days বিফোর ডিউ ডেট বলছে যে আপনার 15 তারিখের 3 দিন আগে, মানে 12 তারিখে তার কাছে একটা রিমাইন্ডার মেসেজ যাবে। তারপর বলছে অন ডিউ ডেট, আপনি 3টা রিমাইন্ডার সেট করতে পারবেন, ঠিক আছে। ডিউ ডেটে 15 তারিখে একটা যাবে যে ভাই তোমার তো টাইম হয়ে গেছে, আজকে তুমি পেমেন্টটা করে দাও। আর 3 days আফটার ডিউ ডেট, 3 দিন পরে যাবে যে তোমার অলরেডি 3 দিন ওভার হয়ে গেছে, তুমি এখন এটা করে দাও। আপনি এটা চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি যদি এখানে অন করেন, এটা যদি অন করেন, আপনি এটা 3 দিনের জায়গায় 5 দিন বিফোর করে দিতে পারেন। মানে এখানে হচ্ছে ডেটটাও চেঞ্জ করা যাবে, ডে মানে কতদিন আগে পরে দিবেন, এখানে বিফোর আফটারও চেঞ্জ করা যাবে। ধরেন আপনি এমন একটা ক্লায়েন্ট যাকে আপনি আগে কিছু বলতে চান না, ডেট পার হওয়ার পর বলতে চান, তাহলে বিফোর অপশনটাই রাখলেন না। বুঝতে পারছেন কি? ওকে, এখন ফার্স্ট রিমাইন্ডারে আপনার মেসেজ কি যাবে, এখানে আপনি মেসেজটা লিখে দিতে পারেন যে তোমার আর 3 দিন বাকি আছে, বা 3 দিন পর তোমার সাথে টাকা দেওয়ার কথা, তুমি এই ইয়াটা আমাকে দিয়ে দাও। ওকে, ঠিক সেম ভাবে আপনি যখন রিমাইন্ডার 2 রিমাইন্ডার 3 অন করবেন, প্রতিটাই এভাবে আপনি সেট করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনি যখন সেট করে রাখবেন, আপনাকে কিন্তু ওই 3 দিন আগে মেইলে যে ইমেল করে টাকা কিছু জানাতে হবে না, এখান থেকে অটোমেটিক মেইলটা সেন্ড হয়ে যাবে। ওকে, বুঝতে পারছেন কি সবাই? আচ্ছা, এখন অনলাইন ডেলিভারি, এটা যদি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমি অনলাইন ডেলিভারি করব, তাহলে আপনি এটা অন করে দিবেন, না হলে এটা অফ রাখবেন। আচ্ছা, স্টেটমেন্টস, আপনি স্টেটমেন্ট কিভাবে নেবেন আর কি। স্টেটমেন্ট এটা সবসময় আমরা লিস্ট ট্রানজাকশন সিঙ্গেল লাইন, এটা আমরা সবসময় দেখেন এখানে যেটা আছে প্রথমটা দিব আমরা, ঠিক আছে। এটা দিয়ে এটা অন করে সেভ করে দিব। আমরা সিঙ্গেল লাইনে চাই, আমরা এখন ডাবল লাইন বা অন্য কিছুতে যাব না আপাতত। তাহলে আমরা কি করলাম, প্রথমে কোম্পানি সেট আপ করলাম, মানে কোম্পানি ইনফরমেশন গুলো দিলাম, এরপর দিলাম সেলস ইনফরমেশন। এরপর আসেন এক্সপেন্স। এক্সপেন্স মানে কি, টাকা খরচ করতেছি, তাই তো। এখন টাকা খরচ করতে গেলে আমার সামনে কাকে লাগবে, কার পিছনে টাকা খরচ করব, সাপ্লায়ার। সাপ্লায়ারকে টাকা দিব না। একটা হচ্ছে কাস্টমার, কাস্টমার কাছে টাকা পাইছে, এটা কি ইনকাম, ওই জন্য এটা সেলস। আর এটা এক্সপেন্স, টাকা খরচ করব, কাকে কার কাছে টাকা দিব, যার কাছে প্রোডাক্ট আমি কিনতেছি। তার মানে এই অপশনটুকু হচ্ছে আপনার, আচ্ছা এখানে আপডেট কি আসছে, এই অপশনটুকু হচ্ছে আপনার সাপ্লায়ারের জন্য। কতক্ষণ লাগে আসতে। আচ্ছা দেখেন, এখানে আপু যেটা করেছেন, আপুর অ্যাকাউন্টটা আমি ব্যবহার করছি, সময় আপু, তাই না। আপু যেটা করেছেন, আপু অ্যাক্টিভ করেছেন কোন প্যাকেজটা বলেন তো, এসেনশিয়াল, কুইকবুক এসেনশিয়াল। কুইকবুকের আমরা ইউকে ভার্সনে কয়টা পার্ট দেখছিলাম, কয় ধরনের প্যাকেজ আছে, 5টা, 5টা, 5টা প্যাকেজ আছে। ওকে, এখন দেখেন আমি আপনাদেরকে এসেনশিয়ালটা নিতে বলছিলাম, তাই না।
এসেনশিয়ালটা নিতে বলার কারণ হচ্ছে এখানে প্যাকেজ আপডেট, মানে আমি সেলসে কেন এখানে আসলে ওটা বলতেছি। হ্যাঁ, এটা কোথায় পাবেন? এটা পাবেন হচ্ছে যে গিয়ার আইকনে গিয়ে সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং এ, এই সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং এ ক্লিক করলে আপনি এই পেজে আসবেন। ওকে, এখানে দেখেন আপনাকে বলছে কি ডাউনগ্রেড ইওর প্যাকেজ, মানে আপনার প্যাকেজটা এসেনশিয়াল থেকে আপনি সেলফ স্টার্ট বা এরকম প্যাকেজগুলো আছে না, নিচের দিকে আসতে পারবেন। আবার বলছে ক্যান্সেল ইওর ট্রায়াল, আপনি এই ট্রায়ালটা বাতিলও করে দিতে পারবেন। আবার বলছে আপগ্রেড ইওর প্ল্যান, আপনি যে এর পরে যে প্ল্যান আছে, প্লাস আছে, অ্যাডভান্স আছে, এগুলোতেও যেতে পারবেন। ওকে, তো আমরা সবসময় এই প্যাকেজটা, সবাই যে এসেনশিয়ালে অ্যাক্টিভ করছেন তার প্লাস করছেন, কোনো অসুবিধা, আপনি অ্যাডভান্সে চলে যাবেন। আপনি কি করবেন কি, এই যে গিয়ার আইকন থেকে আসবেন হচ্ছে সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং এ, এসে আপগ্রেড ইওর প্ল্যানে যাবেন। আচ্ছা, এটাই বলতেছি, আপগ্রেড ইওর প্ল্যানে গিয়ে আপনি একদম অ্যাডভান্সটা চুজ করবেন। আচ্ছা, যখন আমরা প্যাকেজগুলো দেখছি, হ্যাঁ, ওই প্যাকেজগুলো দেখার সময় আমরা দেখছি না কোন প্যাকেজের কি কি ফিচার আছে। ওকে, এখন প্যাকেজ যত নিচের দিকে তার ফিচার তত কম, আপনার হাতে অপশন কম। আমরা প্যাকেজটাকে আপগ্রেড করলাম এই জন্য যাতে আমরা সব অপশনই পেয়ে যাই। বুঝতে পারছেন কি? আপনি যখন প্ল্যানস এন্ড প্রাইসিং এ গেছি, আমরা 5টা অপশন দেখছি না, 5টা অপশনের বাম পাশে যে সবথেকে ছোট, সেটার ফিচার কি, কয়েকটা ছিল মাত্র। তারপরে আসছি আমরা এসেনশিয়ালে, এসেনশিয়ালের ফিচার বা এসেনশিয়ালের পর একটা ছিল ফিচার একটু বেশি, তারপর এসেনশিয়াল একটু বেশি, তারপর প্লাস আরেকটু বেশি, সবশেষে অ্যাডভান্স সব থেকে বেশি। আমরা আমাদের প্যাকেজগুলোকে অ্যাডভান্সে আপগ্রেড করে নিব, তাহলে আমরা যতগুলো অপশন আছে সবগুলো অপশনই পেয়ে যাব এখানে। ওকে, এটা আসলাম কেন, যখন আমরা সেটিংস করব, যখন আমার প্ল্যানটা ছোট প্যাকেজে থাকবে, সেটিংস অপশনগুলো অল্প করতে হবে। ওকে, ঠিক আছে। একটু ওয়েট করি, এটা আসতে একটু সময় নিচ্ছে। মানে সেটিংস অপশনটা না কেউ মানে গুরুত্ব কম দিবেন না, তাহলে হবে কি, মানে মূল কাজে গিয়ে আপনি ঝামেলায় পড়ে যাবেন, তখন বুঝতে পারবেন এটা ঠিক করবো কোত্থেকে। ঠিক আছে, আমরা তাহলে আবার অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে আসি। হ্যাঁ, এটা 1 মাস পর্যন্ত ফ্রি, 1 মাস পর্যন্ত আপনি অ্যাডভান্স ইউজ করেন আর সেলফ স্টাডি ইউজ করেন, কোনো অসুবিধা নেই। 1 মাস পরে গিয়ে এটা আপনার, না অ্যাকাউন্ট থাকবে সবার, কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা কিন্তু থাকবে। এক্সপায়ার হয়ে যাবে কি কোম্পানি, তখন নতুন করে কোম্পানি সেট আপ করতে হবে। না, তার সব করা থাকবে। হ্যাঁ, সে পেমেন্ট করবে, সব কিছু সে করবে। লগ ইন পাসওয়ার্ড সে দিবে না, আপনাকে অ্যাক্সেস দিবে, ওটা আমি দেখাচ্ছি। আপনাকে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট সে অ্যাক্সেস দিবে, আপনি কি কি কাজ করতে পারবেন। সে অ্যাক্সেস যখন দিবে তখন আপনি এই অ্যাকাউন্টে অটোমেটিক ঢুকে যেতে পারবেন। সে যখন ওখান থেকে আপনি অ্যাক্সেস বন্ধ করে দিবে, আপনি ঢুকতে পারবেন না। রাইট, আমি যে এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সব কোম্পানি, মানে ক্লায়েন্টের কোম্পানি, আপনার নিজের কিন্তু কোম্পানি থাকবে না। জি জি, আমি এটা প্র্যাকটিসের জন্য ক্লায়েন্ট কিভাবে কোম্পানি অপারেট করে এটা আপনাকে দেখাচ্ছি। আপনি এটা জানতে হবে, কারণ আপনি ক্লায়েন্টের কোম্পানি যখন ঢুকবেন তখন সেম এইভাবেই আপনি অপারেট করতে পারবেন। ওকে, আমরা ছিলাম কোথায়, এক্সপেন্সে। দেখেন এখন আমি এটা চেঞ্জ করাতে আমার কয়েকটা অপশন বেড়ে গেছে না, এক্সপেন্সে শুধু একটা অপশন ছিল আমার, তাই না? ওকে, তাহলে আমরা যদি এখন এটা এডিটে যাই, দেখেন শো আইটেম টেবল এক্সপেন্স এন্ড পারচেজ ফ্রম। হ্যাঁ, অবশ্যই আমরা দেখাতে চাই, মানে আমার আইটেম টেবিল, আমার কি কি আইটেম আমি সেল করছি, যখন আমি অ্যাড করব একটা একটা করে টেবিলে আসবে না। তো যদি আমি এটা অন না থাকে তাহলে আপনি দেখবেন যে আপনার আইটেম টেবিল বাড়ছে না, ওই একটা লাইনই আছে, বাড়ছে না, এবং আপনি চেষ্টা করে এটা বাড়াতে পারছেন না। তো যখন ধরেন এমনও ক্লায়েন্ট হতে পারে যে এই কাজটা বুঝতে না পেরে আপনার কাছে আসতে পারে,
যে ভাই আমার কুইক বুকে একটা টেবিল বা আমি 3-4টা প্রোডাক্ট সেল করব, বাট আমি একটা প্রোডাক্টের উপর সেল করতে পারি না একবারে, তখন কি করতে হবে? হ্যাঁ, এটা অন করে দিতে হবে। সেল না, সরি, এটা পারচেজের ক্ষেত্রে হবে। সরি, পারচেজের ক্ষেত্রে আমি যখন অ্যাড করব তখন আমি পারচেজ করতে পারতেছি না একটার বেশি, তখন আমাকে আইটেম টেবিল অ্যাড করতে হবে। ঠিক আছে? ট্র্যাক এক্সপেন্স, এটা অবশ্যই ট্র্যাক যেখানে যেখানে লেখা থাকবে সেগুলো সব অন হবে। তো ট্র্যাকিং অন না করলে আপনি যে কয়টা ইনভেন্টরিতে নিয়ে আসলেন সেই কয়টা কিন্তু মানে শো করবে না, ট্র্যাকিং করতে হবে সব। এবং আপনি ইনভেন্টরিতে আসলে 100 প্রোডাক্ট, আপনি সেল করলেন 40টা প্রোডাক্ট, থাকবে কত? 60টা। ট্র্যাকিং না থাকলে সে কিন্তু হিসাব করতে পারবে না। ওকে, আচ্ছা, মেক এক্সপেন্স অ্যান্ড আইটেম বিলেবল, এটা যদি অন করি, না এটা আগেই অন করব না। আচ্ছা, এই অবস্থা আমরা সেভ করব, বিলেবল আগেই করব না। ওকে, এখানে বলছে পারচেজ অর্ডার, পারচেজ অর্ডার অন করা আছে, এটা অফ কর আর দরকার নাই। মেসেজ, দেখেন আমরা কাস্টমারকে যেভাবে মেসেজ দিচ্ছি, হ্যাঁ, এইভাবে আমি পারচেজ অর্ডারের ক্ষেত্রে মানে যখন কিনতেছি প্রোডাক্ট, তখন তাকেও মেসেজ দিতে পারবো। তাকে কি মেসেজ দিতে পারবো? আমি জানি যে ডিউ ডেট হয়ে আসতেছে, ডিউ ডেট হয়ে আসলে আমি টাকাটা দিতে পারতেছি না তাকে, আমার আরো 10 দিন সময় দরকার। সেক্ষেত্রে আমি যে মেসেজটা এবার সেট করে রাখি যে তোমার এটার এই ইনভয়েসের এগেনস্টে আমি এই বিলটা দিতে আমার আরো 7 দিন সময় লাগবে, 10 দিন সময় লাগবে, হ্যাঁ, সেটা যদি আমি সেট করে রাখি, সেম টু সেম এটা কাস্টমারের কাছে ওইভাবে কি হবে? ডেলিভারি হয়ে যাবে। তাহলে তার ডিউ ডেট আসার আগে যদি আমি দিয়ে দেই, তাহলে আমার সরি সাপ্লায়ার বুঝতে পারবে যে না, ও আরো 10 দিন সময় যাচ্ছে। সে যে মেসেজটা সেট করে রাখছিল আমাকে পাঠানোর জন্য, তখন সে কি করতে পারবে? সেটা এডিট করতে পারবে যে 10 দিন পরে পাঠাবো। বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো হবে কি, এই বিষয়গুলো আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে বসাইতে হবে যে তুমি যে সাপ্লায়ারে কোনো মেসেজ দিতে চাও, কি মেসেজ দিতে চাও, বা আমরা কি ধরনের মেসেজ দিলে তার জন্য সুবিধা হয়। ওকে, এটা সেভ করে দিব। তাহলে আমরা কি করলাম? কোম্পানি করলাম, সেলস, এক্সপেন্স, এরপর হচ্ছে টাইম। আচ্ছা, টাইমে অল্প কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে এটা ইউকের কোম্পানি, তো ওরা বলছে যে আপনার উইকলি ওয়ার্কিং ডে শুরু হয় কবে? ফার্স্ট ডে অফ ইয়োর ওয়ার্ক উইক। আমাদের শুরু হয় কবে? রবিবার থেকে না? সরকারিভাবে কবে শুরু হয়? রবিবার থেকে, শুক্র শনি বন্ধ থাকে। তাহলে আমাদের এটা সানডে ঠিক আছে। বাট যদি এটা ইউকের কোম্পানি হয় বা এমন, হ্যাঁ, তখন হবে মানডে। ওকে, তাহলে আমাদের যেহেতু এটা ঠিক আছে, না আমরা মানডেও করে দিতে পারি, কারণ এটা যেহেতু আমরা ইউকের কোম্পানিতে কাজ করছি এক্সপেরিমেন্টের জন্য। হ্যাঁ, ইউকে, ইউএসএ, বাংলাদেশ এবং সৌদি আরব ছাড়া, বাংলাদেশ পৃথিবীতে 2টা দেশের আমার জানা মতে, 2-1টা আরো থাকতে পারে, বাংলাদেশ এবং সৌদি আরব ছাড়া শুক্রবারে কোনো সাপ্তাহিক ছুটি নাই। ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান মানে সবারই সাপ্তাহিক ছুটি হচ্ছে রোববার। ওকে, সৌদি আরব এবং বাংলাদেশ, আমরা সব থেকে পৃথিবীর সব থেকে বেশি ধার্মিক দেশ শুধু সৌদি আরব, শুধু সৌদি আরবে শুক্রবার, আর বাংলাদেশে শুক্রবার। আমার আরো 2-1টা দেশ থাকলেও থাকতে পারে, আমার জানা নেই। আমার জানা মতে পৃথিবীতে 2টা দেশে শুক্রবারে সরকারি ছুটি। না, দুবাই 100% সোমবার হচ্ছে তাদের ওয়ার্কিং ডে শুরু হয়। কারণ কি, শুক্রবার করলে আপনার পৃথিবীর সাথে আপনি মানে ওয়ার্কিং ডে মিলাইতে পারেন মাত্র 3 দিন। আপনার এখানে শুক্র শনি ছুটি, ওদের ওখানে ওদের ওখানে শুক্রবার পর্যন্ত ওয়ার্কিং ডে, মিললো কবে? একদিন, শনিবার। রবিবার ওদের ওখানে ছুটি, আপনার এখানে ওয়ার্কিং ডে, মিললো না। ঠিক আছে, অটোমেটিক্যালি 2 দিন আপনার ইয়ে হয়ে গেল। 7 দিনে 2 দিন থাকলো 5 দিন। তারপর ডান বাম এদিক সেদিক আছে না, 3 থেকে 4 দিন মিলানো যায়। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে যদি আমরা আসি, এটা মানডে দিয়ে সেভ করলাম আপাতত বোঝানোর জন্য। এটা কি বলছে? আপনি আবার লগ ইন করছেন? করেন নাই? তাইলে আপনার আবার দেখায় কেন? মানে একসাথে লগ ইন এরকম বলতেছে? এমন হইতে পারে। না 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 না, ওটার জন্য না। আপনার বেসিক্যালি ট্র্যাক করবে হচ্ছে ইমেইল। ইমেইল তো ডিফারেন্ট। হ্যাঁ, এটা এটা কোনো মানে আপনার ক্লায়েন্টের যেটা ওয়ার্কিং ডে থাকবে আপনি সেটা দিয়ে শুরু করবেন।
না না না, আমি এইটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, আমি ইউটিউবে আপলোড করে ওই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিই। আপনারা সবাই এই ভিডিওগুলো ডাউনলোড করে রাখবেন, এগুলো কিন্তু ডাউনলোড অপশন আমাদের আছে, ডাউনলোড করে আপনার কাছে রেখে দিবেন। কারণ কি, আমি যদি ড্রাইভে দেই, ড্রাইভ দুদিন পর ফুল হয়ে যায়, ভিডিও ডিলিট করতে হয়, এরকম ঝামেলা হয়। কিন্তু আপনাদেরকে যদি আমি লিঙ্ক দিয়ে দিই, তাহলে কিন্তু কোনো ঝামেলা, আপনি লিঙ্কে ক্লিক করলেন, ইউটিউব ভিডিওটা ওপেন হলো, ইউটিউব থেকে তো ভিডিও ডাউনলোড করাই যায়, যে কোনো অনলাইন ইউটিউব ভিডিও অনলাইনে লিঙ্কটা দিবেন, ডাউনলোড হয়ে যাবে। অনলাইনে করবেন, শুধু লিখবেন যে ইউটিউব, মানে ফ্রি ইউটিউব ডাউনলোড লিখে সার্চ করলে দুনিয়ার লিঙ্ক আসবে। শুধু আপনার এই যে এই পেজে, ধরেন এই পেজ, হ্যাঁ, ধরেন আমার এই পেজ, এখানে শুধু এই যে ইউআরএলটা কপি করবেন, এখানে কপি করে, আচ্ছা আমি আপনাদের দেখাই দিই। ফ্রি ইউটিউব ভিডিও ডাউনলোডার দিলে দেখেন কত লিঙ্ক নেবেন, ঠিক আছে। ধরেন আপনি এইটাই সিলেক্ট করলেন, এগুলো কিন্তু আগেরটা পরে পরেরটা আগে এরকম কোনো বিষয় নেই, যে কোনো একটা সিলেক্ট করবেন। ধরেন আমার এই যে ভিডিওটা, ঠিক আছে, এইটা যদি আমি কপি করি, কপি করে এই যে এই লিঙ্কে বসাবো, এই যে এখানে লিঙ্কটা দেখছেন, এখানে বসাবো, এই ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ আসতেছে, নেট স্লো তো, আসতেছে। এই যে ডাউনলোড দেন, এই ডাউনলোড দেন, এই যে সেভ করেন। সেভ হবে না, এটা এটা একদিনই করতে হবে, মানে আমার আসলে 2 দিন নেওয়ার মতো সময় নাই। এখন যদি ধরেন আপনি অফিসে কথা বলতে পারেন, ধরেন আপনার 2 দিন লাগবে, অন্য মেন্টরের ক্লাসও করতে পারবেন। ধরেন যে আরেকজন একটা ক্লাস করাচ্ছে, তার তার কোর্সটাতে জয়েন হতে পারবেন। মানে আমার আসলে সময় একদিনই, আমি আর সময় দিতে পারতেছি না। আচ্ছা আমি যেটা করি, আমি এই লিঙ্কটাও আপনাদের ওই ওয়ার্ড ফাইলে অ্যাড করে দিই, যাতে আপনারা বুঝতে পারেন আর কি। মানে আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার মানে আমি যে প্রতিদিন ক্লাস নেই, মানে সপ্তাহে যে 2-3টা ক্লাস নেই, ওই সপ্তাহে 2-3টা ক্লাসেরই ভিডিও আমি আপলোড করি, পাওয়া যাবে। আপনি না, সলিউশন তো আপনাকে আমি ক্লাসেই দিব, মানে আপনি আপনার বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য অন্য ক্লাসের ভিডিওগুলো দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা এটা আমি কোথায়, ওয়ার্ড ফাইলটা কোথায় যেন ছিল, আচ্ছা ওয়ার্ড ফাইলটা আছে না? কেন আপনার দরকার আছে, ছেড়ে দিতে হবে? আচ্ছা 10 মিনিট আগে ছেড়ে দিব না, 10 মিনিট আগে দিলে হবে। ওকে, তাহলে এইটা কিসের লিঙ্ক হচ্ছে, এটা তো বাংলা লেখা যায় না মনে হয়, আমি তো বাংলায় লিখছিলাম। এটা হচ্ছে আচ্ছা ক্লাস 1 ছিল কোন পর্যন্ত? আচ্ছা ক্লাস 1 রিলেটেড হচ্ছে এখান থেকে, হ্যাঁ, ক্লাস 2 রিলেটেড হচ্ছে এখান থেকে, আরো ভিডিও আসবে, আরো লিংক আসবে এখানে। ওকে, ওকে, তাহলে আমরা এই পর্যন্ত গেলাম। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম তো, সানডে মানডে যেটাই দেই ক্লায়েন্টের, হ্যাঁ, আর এই দুটো অন আছে, অনই থাকবে।
ঠিক আছে, এরপর আসলে আমরা অ্যাডভান্সে চলে যাই। আচ্ছা, অ্যাডভান্সে আসলে দেখেন কতগুলো বিষয় আছে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে বলছে যে ফার্স্ট মান্থ অফ ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু বিভিন্ন মাসে হতে পারে। যেমন বাংলাদেশে ফাইন্যান্সিয়াল জুন হচ্ছে শেষ, জুলাইয়ের 1 তারিখ থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, তাই না? তাহলে জুলাই। ইউকে তে শুরু হয় এপ্রিলের 1 তারিখ থেকে, 1 এপ্রিল হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু। তো এখানে যেটা হবে, আপনি ফাইন্যান্সিয়াল ইয়ার আপনি যে দেশের ক্লায়েন্ট বা যে ক্লায়েন্টের ইয়ে অনুযায়ী তোমার ফাইন্যান্সিয়াল ইয়ার কবে শুরু হয় সেভাবে দিবেন। আমরা জানুয়ারি আপাতত ধরে রাখতেছি। হ্যাঁ, ফার্স্ট মান্থ অফ ট্যাক্স ইয়ার। আচ্ছা, আমার এখানে কোনো ভিডিও চলে? ইয়েস, ইউটিউবও চলতেছে না। আচ্ছা, ফার্স্ট মান্থ অফ ট্যাক্স ইয়ার, এটা ধরেন আপনার ট্যাক্স ইয়ার যেটা হবে সেটা সেম অ্যাজ ফাইন্যান্সিয়াল ইয়ারও হতে পারে, অথবা জানুয়ারি থেকে শুরু হবে। বুঝছেন? মানে এটা ধরেন আপনি দিচ্ছেন এপ্রিল, কথার কথা। হ্যাঁ, আপনার হয় সেম অ্যাজ এপ্রিল থেকে শুরু হবে অথবা জানুয়ারি থেকে। এখানে অপশন দুইটাই, হয় বছরের প্রথম দিন থেকে শুরু হবে অথবা আপনি যেটা দিচ্ছেন সেটা থেকে শুরু হবে। ঠিক আছে, এখানে বলছে ট্যাক্স ইয়ার কবে থেকে শুরু হয়। আপনি ট্যাক্স কবে কবে দিচ্ছেন এটা না, ট্যাক্স ইয়ারটা শুরু হয় কবে থেকে। এটা দুই ভাবে শুরু হবে, হয় জানুয়ারি থেকে শুরু হবে, না হলে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার যেখান থেকে শুরু করতেছেন যে মাস থেকে, সেই মাস থেকে হবে। বুঝতে পারছেন? মানে ট্যাক্সের বছরটা শুরু হচ্ছে কবে থেকে, শুধু এটুকুই। কবে দিবেন, কি সাবমিট করবেন, এগুলো না, কবে থেকে শুরু হয়। আচ্ছা, অ্যাকাউন্টিং মেথড এখানে দেওয়া আছে কি দেখেন, অ্যাক্রুয়াল আর একটা ক্যাশ। আমরা কোনটা দিব বলেন? অ্যাক্রুয়াল কেন দিব বলেন তো? রাইট, অ্যাক্রুয়াল অপশন। আপনি কি বুঝছেন অ্যাক্রুয়াল কি? বুঝেন না? উনি তো বলছে শুধু বাকিতে বিক্রি হলে অ্যাক্রুয়াল হবে। রাইট, ক্যাশ হচ্ছে, ক্যাশ যদি এখানে সিলেক্ট করেন তার মানে যতক্ষণ পর্যন্ত আপনি ক্যাশ হাতে পান নাই, আপনার অ্যাকাউন্টে না ঢুকছে, ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টসই হবে না, বাকিতে বিক্রিও করা যাবে না, কোনো অ্যাকাউন্টস হবে না। আর যখন আপনি অ্যাক্রুয়াল করলেন, অ্যাক্রুয়াল মানে আমার ট্রানজাকশন যা চলতেছে আমি সেটা এন্ট্রি দেবো। আমি টাকা পয়সা যখন পাবো সেটার হিসাব হবে আলাদা, বাট আমার ট্রানজাকশন চলতে থাকবে। ওকে, ঠিক এইভাবে যখন আরেকটা জিনিস আপনাদের সামনে আসবে, এখনই বলে দিই, যখন আপনি ট্যাক্স বলবেন, যে ট্যাক্স ইয়ার বললেন না, যখন ট্যাক্স দিবেন তখন ট্যাক্স দেওয়ার সময় কি করবেন বলেন তো? ট্যাক্স মেথডটা কি হবে? ট্যাক্স মেথড হবে ক্যাশে। কারণ কি, ধরেন আপনি 1 লাখ টাকার ট্রানজাকশন করছেন, অ্যাক্রুয়ালে 1 লাখ টাকার ট্রানজাকশন আছে, যদি আপনি ট্যাক্স মেথডটা অ্যাক্রুয়াল দিয়ে রাখেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে 1 লাখ টাকার উপরে। আর যদি আপনি ট্যাক্স মেথড ক্যাশ দেন তাহলে কি করতে হবে, আপনি 1 লাখ টাকার ট্রানজাকশন করছেন কিন্তু পেমেন্ট পেয়েছেন আপনি কত, 20,000। 20,000 টাকা সফটওয়্যার দেখতেছে যে আপনার পেমেন্ট রিসিভ হয়েছে কত, 20,000। তাহলে সে ট্যাক্স ক্যালকুলেট করবে, এখানে কিন্তু ট্যাক্স আপনাকে আলাদা আলাদা হবে, হাতে কলমে ক্যালকুলেট করতে হবে না। সে ট্যাক্স ক্যালকুলেট করবে আপনার ওই 20,000-এর উপরে। এটা হচ্ছে ক্যাশ মেথড। ওকে, এটা আমরা একটু পরেই দেখব। আচ্ছা, এরপরে কি আছে, ক্লোজ দ্য বুকস। এখানে দেখেন ক্লোজ দ্য বুকস মানে কি, আপনি যদি একটা সার্টেন টাইম পর এই বুকটা ক্লোজ করে দেন তাহলে তার আগের কোনো কাজ করা যাবে না। বাট বছর বছর আপনি বুকটা ক্লোজ করে দিচ্ছেন, ঠিক আছে। ধরেন এটা 2023 সালের ডিসেম্বরের 30 না 31 হয়, 30 তারিখ, 31 তারিখ, 31 হয়তো 31 তারিখ, 31 তারিখের আপনি ট্রায়াল ব্যালেন্স বের করে ফেলছেন। তাহলে যদি 31 তারিখের ট্রায়াল ব্যালেন্স হয় তাহলে 1 তারিখের ওটা কি হবে, ওপেনিং ব্যালেন্স। আমার যদি এটা লাস্টে যা থাকবে ওটা তো ওপেনিং ব্যালেন্স। আপনি 31 তারিখে বুক ক্লোজ করে দিলেন, তাহলে কি হবে জানেন, আপনার এই যে ওপেনিং ব্যালেন্সটা থাকলো এটা ধরেই কাজ করতে হবে। আগের যদি কোনো কিছু ট্রানজাকশন চেঞ্জ করতে হয় তাহলে আর আপনি ওটা চেঞ্জ করতে পারবেন না। মানে আপনি আজ অ্যাকাউন্টেন্ট পারবেন না, কিন্তু যে মালিক তার কাছে অপশন থাকবে এটা ওপেন করার বা খুলে দেওয়ার। এখানে ওই জিনিসটাই বলছে, আমরা আপাতত বুক ক্লোজ করব না। ঠিক আছে, সেভ করে দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস বলা আছে দেখেন, সরি এটা বলতে ভুলে গেছি, ডিফল্ট ট্যাক্স রেট সিলেকশন। ট্যাক্স রেটটা কি হবে বলেন? এখানে বলা আছে এক্সক্লুসিভ, ইনক্লুসিভ, নো ভ্যাট। তিনটা অপশন। একটা হলো এক্সক্লুসিভ, মানে ট্যাক্সটা যদি আপনার ধরেন 100 টাকার একটা প্রোডাক্ট, তার উপর 10% ট্যাক্স, টোটাল কত দাঁড়াবে, 100 প্লাস 10% ট্যাক্স, 110 টাকা। এটা হচ্ছে এক্সক্লুসিভের ক্ষেত্রে।
আর ইনক্লুসিভ যদি হয়, প্রোডাক্টের দাম যদি হয় 100 টাকা এবং বলা থাকে ইনক্লুসিভ 10% ট্যাক্স, তার মানে কি ট্যাক্স সহ 100 টাকা আছে, 10% ট্যাক্স সহ এটার দাম 100 টাকা। নর্মালি যদি আমরা ধরি প্রোডাক্টের দাম 90 টাকা, 10 টাকা ট্যাক্স, এরকম আর কি। বাট এখানে একটু ফ্র্যাকশন আসবে, আর একটু কম বেশি হবে। তো আমরা এটা ইনক্লুসিভ মানে হচ্ছে 100 টাকার মধ্যে ট্যাক্স আছে। এটা যখন আপনি দিবেন, কোন প্রোডাক্টে যদি ইনক্লুসিভ ট্যাক্স থাকে, তাহলে কুইকবুক কি করবে, আপনার 10% ট্যাক্সের ঘরে অটোমেটিক 100 টাকা থেকে 10% কেটে ওখানে রেখে দেবে, যদি ইনক্লুসিভ থাকে। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। আর নো ভ্যাট মানে তো নো ভ্যাট, ভ্যাটই নেই, শুধু প্রোডাক্টের অ্যামাউন্টটা কাউন্ট হবে। ওকে, তো এইটা আমরা এখান থেকে ফিক্স করে দিব না, এটা জাস্ট বলছে দেওয়ার জন্য। বাট প্রতিটা ট্রানজাকশনের ক্ষেত্রেই আমরা ওখান থেকে সিলেক্ট করতে পারবো যেটা ইনক্লুসিভ হবে নাকি এক্সক্লুসিভ হবে, ট্যাক্স রেটটা কত হবে, 10, 20 না 15, সেটা প্রতিটা ট্রানজাকশনের ক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ওকে, সেভ করে দিলাম। এরপর বলছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম এনাবল সিএস, এটা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির জন্য। হ্যাঁ, এটা আপনি আপাতত অন রাখতে পারেন যদি আপনার দরকার হয়। ইউটিআর নাম্বার, না এটা আপাতত অন করবো না, এটা আমি পরে দেখাবো। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আপাতত আমাদের দরকার নাই, হয়ে গেল। আচ্ছা আচ্ছা, বলছে মেকিং ট্যাক্স ডিজিটাল। আপনি অনেক জায়গায় মানে কাজ করতে গিয়ে দেখবেন এমটিডি পাবেন, এমটিডি, মেকিং ট্যাক্স ডিজিটালকে বলে হচ্ছে এমটিডি। এইটা আসলে বাংলাদেশে সম্ভব না, এটা বিদেশিরা করে। যেমন এই কুইক বুকস হচ্ছে ইউকে আমেরিকায় এই এমটিডির জন্য, ট্যাক্স ডিজিটালের জন্য স্বীকৃত অফিসিয়ালি সরকারিভাবে। কুইক বুকস থেকে যদি কেউ আপনার ট্যাক্স ডিডাকশনের জন্য পাঠায়, এখানে আর কোনো কিছু চেক হয় না, সরাসরি ট্যাক্স ডিডাক্ট হয়ে যায়। ওকে, এটা কি করতে হয়, এটা হচ্ছে দেখেন এইচএমআরসি কানেকশন বলছে না, দেখছেন মেকিং ট্যাক্স ডিজিটাল এইচএমআরসি কানেকশন। এইচএমআরসিটা কি জিনিস, আমরা যদি ইউকের কি বলে এটা কুইকবুকটা ব্যবহার করছি, বাংলাদেশে যেমন ট্যাক্স নেয় কে, এনবিআর, ইয়াতে ট্যাক্স নেয় হচ্ছে, ইউকেতে ট্যাক্স নেয় হচ্ছে এইচএমআরসি। ঠিক আছে, তো যদি আমরা এটা অন করেন আপনি, তাহলে এইচএমআরসি তে যে ট্যাক্সটা যাবে এটা ডিজিটালি চলে যাবে। মানে আপনার ট্যাক্স ফাইলটা অটোমেটিক্যালি কুইকবুক থেকে সেন্ড হবে ওখানে, আর আপনার ব্যাংক থেকে টাকাটা কেটে যাবে। এটাই হচ্ছে মেকিং ট্যাক্স ডিজিটাল। নর্মালি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইউকেতে বর্তমানে বছরে ৭৫,০০০ পাউন্ড আপনি ইনকাম না হলে ট্যাক্স দিতে হয় না প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আর কেউ যদি বলেন যে ভাই আমি ৭৫,০০০ হোক আর ১০,০০০ হোক আমি ট্যাক্স দিব, সে দিতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বাট যেটা ইনকাম ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স যেটা, এটা কিন্তু আপনার সবাইকে দিতে হবে, সেটা ১ টাকা ইনকাম হোক আর ১,০০০ টাকা ইনকাম হোক। প্রতিষ্ঠানের ক্ষেত্রে $৭৫,০০০ ইনকাম না হলে এটা ট্যাক্স দিতে হয় না। তো আমরা যেটা, যেহেতু এটা আমাদের এখানে অ্যাপ্লিকেবল না, এবং এটা অ্যাপ্লিকেবল হলেও আপনার আসলে কিছু করার নেই, অ্যাপ্লিকেবল হলেও এটা কানেকশনটা করবে কে, ক্লায়েন্ট। বুঝতে পারলেন, বুঝতে পারেন নাই? ধরেন দারাজে কেউ প্রোডাক্ট কিনেন, দারাজ আছে সবার, দারাজ, দারাজে একটা পেমেন্ট অপশন আছে না, বিকাশ। সেখানে কি করেন, সেখানে আপনার নাম্বার, বিকাশ নাম্বারটা দিয়ে ওখানে অ্যাড করেন। অ্যাড করার পরে কি হয়, শুধু বিকাশ নাম্বারটা ওখানে থাকে। কিন্তু দেখছেন বিকাশে কেউ পেমেন্ট করছেন কখনো, বিকাশ নাম্বারটা থাকে। দারাজে ঢুকলেন, প্রোডাক্ট সিলেক্ট করলেন, এখন পেমেন্ট করবেন, কি থাকে, বিকাশ নাম্বার। বিকাশ নাম্বারটা সিলেক্ট করেন, শুধু পাসওয়ার্ড আসে, প্রোডাক্টের দাম, আপনার নাম, ঠিকানা কিচ্ছু আসে না। কারণ কি, আপনি ওটা সেভ করে কানেকশন করে রাখছেন। জাস্ট পাসওয়ার্ড দিবেন, ঠিক ওই পরিমাণ টাকা কেটে গিয়ে আপনার বিকাশ থেকে শো করবে, তাই না? বিকাশ থেকে মেসেজ আসে না এইভাবে? ঠিক এইভাবে ওয়েবসাইটের থ্রুতে আপনি এইচএমআরসির সাথে কানেক্ট করবেন আপনার কুইকবুক। তাহলে কি হবে, আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে এইচএমআরসিতে গিয়ে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, লগ ইন করে দেখবেন যে আপনার এই কুইকবুক, আপনার যে অ্যাকাউন্টস, এই অ্যাকাউন্টসের কত টাকা ট্যাক্স হয়েছে সেটা অটোমেটিক ওখানে শো করবে। বুঝতে পারছেন? তারপরে আপনি কি করবেন, আপনি এটা পেমেন্ট করবেন, কোন ব্যাংক থেকে যাবে ব্যাংকটা সিলেক্ট করে দিবেন, দিয়ে অ্যামাউন্ট কত তো চলেই আসছে, জাস্ট ওকে করে দিবেন। আপনার দেখবেন ওই ব্যাংক থেকে অটোমেটিক এইচএমআরসি তে টাকা ট্রান্সফার হয়ে গেছে, আপনার ট্যাক্স ফাইল আপডেট হয়ে গেছে। বুঝতে পারছেন? তো যেহেতু এটা আমাদের এখানে করা যায় না, তো এইটা কি আপনি এটা করতে পারবেন? ক্লায়েন্ট তার নাম্বার, তার ডিটেল দিয়ে সে করবে। নর্মালি কোনো ব্যাংকের ডিটেল, এইচএমআরসির ডিটেল বা এই ধরনের কোনো কিছু ডিটেল ক্লায়েন্ট আপনাকে দিবে না, এই কাজগুলো সে নিজেই করবে। ওকে, এখন যদি এমন ক্লায়েন্ট হয় যে অনেক টাকা, কিন্তু আমাদের দেশের অনেক মূর্খ লোকের মতো মূর্খ, কিছুই জানে না, সেই লোক আপনার কাছে আসবে না, তার পার্সোনাল অনেক বড় বড় সিএ অ্যাকাউন্টেন্ট আছে। ওকে, আচ্ছা, তো আমরা এটা আপাতত অন করলাম না, কোম্পানিটা পার্টনারশিপ বলাই আছে। আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্টস, এখানে দেখেন একটা বিষয় আছে, চার্ট অফ অ্যাকাউন্টস বুঝেন তো সবাই না? চার্ট অফ অ্যাকাউন্টস বুঝেন? বিজনেস লেজার বুঝেন না? মানে আপনার আয় ব্যয়ের খাত,
কোন খাতে আপনি আয় করবেন, কোন খাতে ব্যয় করবেন, বা ট্রানজাকশন করবেন কোন কোন খাতে, এই খাতগুলোকে বলে চার্ট অফ অ্যাকাউন্টস। হ্যাঁ, কোন হেডে আপনি টাকা খরচ করতেছেন এই হেডের নাম। তো এই অ্যাকাউন্টগুলোকে বলে চার্ট অফ অ্যাকাউন্টস। এখন এই চার্ট অফ অ্যাকাউন্টস আমরা অ্যাড করাও শিখবো, সবই শিখবো। আমি আপাতত শুধু এটুকু বলি আপনাদেরকে, বলছে এনাবল চার্ট অফ অ্যাকাউন্টস নাম্বার। আপনি চার্ট অফ অ্যাকাউন্টস এর নাম ধরেন, আপনার একটা ব্যাংক আছে সিটি ব্যাংক, সিটি ব্যাংক একটা চার্ট অফ অ্যাকাউন্ট, মানে আপনার লেজার বই। ওই সিটি ব্যাংকে আপনি কি কি ট্রানজাকশন করেন সেটা আপনার কোম্পানিতে আপনি লিখে রাখেন। আজকে সিটি ব্যাংকে জমা দিলাম 2 লাখ টাকা, লিখে আপনি আপনার খাতা মেনটেন করতেছেন, আর ওই যে সিটি ব্যাংকে জমা দিতে পাঠাইছেন। তারপর ধরেন আপনি আজকে উত্তোলন 3 লাখ টাকা, এটা আপনার খাতা আপনি লিখছেন, লিখে চেক দিয়ে পাঠাচ্ছেন, উত্তোলন হয়ে আসছে। এইটা, এই যে খাতাটা আপনি মেনটেন করতেছেন, এটাই হচ্ছে আপনার লেজার, এটাই হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্টস, ওই সিটি ব্যাংকের চার্ট অফ অ্যাকাউন্টস। ওকে, এখন ধরেন আমরা যারা আগে ধরেন ম্যানুয়ালি আপনার কি বলে এটাকে খাতা কলমে হিসাব করতাম এইভাবে, তখন আমরা প্রতিটা চার্ট অফ অ্যাকাউন্টে একটা করে নাম্বার দিতাম। সিটি ব্যাংকের নাম্বার হচ্ছে 1001, সব ব্যাংকগুলোর নাম্বার 1 দিয়ে শুরু হবে, ঠিক আছে। সব অ্যাসেট গুলোর নাম্বার ধরেন 5 দিয়ে শুরু হবে, ঠিক আছে। সব এক্সপেন্স গুলোর নাম্বার ধরেন 9 দিয়ে শুরু হবে। তাহলে আমরা বুঝতাম কি, যে 9 দিয়ে যে খাতাগুলো আছে এই খাতাগুলো হচ্ছে আমার এক্সপেন্স, ঠিক আছে। 5 দিয়ে যে খাতাগুলো আছে এগুলো হচ্ছে আমার অ্যাসেট, ঠিক আছে। ধরেন কথার কথা বলছি, 3 দিয়ে যেটা শুরু হচ্ছে এটা হচ্ছে আমার ইনকাম, ওকে। 1 দিয়ে যেটা শুরু হচ্ছে এটা হলো আমার হিসাব, ব্যাংক। হ্যাঁ, তো এইখানে বলছে কি, এনাবল অ্যাকাউন্ট নাম্বার মানে হচ্ছে আপনি যদি এটা অ্যাকাউন্ট নাম্বারটা এনাবল করেন, তাহলে আপনি নাম্বারটা বসাতে পারবেন। ওই চার্ট অফ অ্যাকাউন্টের আগে আমি এই নাম্বারটা বসাতে চাই, এই ব্যাংকের নাম্বার আমি 1001 দিতে চাই। যদি এটা অফ থাকে তাহলে আপনি নাম্বার বসাইতে পারবেন না, নাম্বারে কোনো অপশনই আসবে না। ওকে, তাহলে এটা অন করলেন। এখন ধরেন আপনার ক্লায়েন্ট বলতেছে ভাই আমার নাম্বারটা আমার দরকার নেই, তাহলে অফ করে রাখলেও চলবে। কিন্তু উনি যদি বলে যে না আমার প্রতিটা চার্ট অফ অ্যাকাউন্টে একটা করে নাম্বার থাকতে হবে, তাহলে আপনাকে এটা অন করতে হবে। এখন অন করার পরেও আপনি যদি এইখানে টিক না দেন, শো অ্যাকাউন্ট নাম্বারস, এটা টিক না দেন, তাহলে ওই নাম্বারটা আবার দেখাবে না, শুধু আপনি নাম্বার বসাতেই থাকবেন। ওকে, তো এটা যেটা হবে, আপনাকে এটা অন করতে হবে, এটা অন করতে হবে, তাহলে যদি নাম্বারের প্রয়োজন হয়। আবার যখন জেরোতে যাবেন, জেরোতে গেলে দেখবেন যে এই ধরনের কোনো কথাই নেই, মানে অ্যাকাউন্ট নাম্বার ওখানে মাস্ট দিতেই হবে। ওকে, এখানে যেমন অপশন আছে, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু জেরোতে গেলে দেখবেন যে চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার ছাড়া হবেই না। ওকে, আচ্ছা, এরপর ডিসকাউন্ট অ্যাকাউন্ট। এখানে বলছে যে যদি কোনো ডিসকাউন্ট অ্যাকাউন্ট থাকে, সেই ডিসকাউন্ট অ্যাকাউন্টের নাম কি হবে। এখানে সবগুলা প্রিলোডেড চার্ট অফ অ্যাকাউন্ট দেখাচ্ছে। অলরেডি কুইকবুক কিছু চার্ট অফ অ্যাকাউন্ট সেট করে রেখেছে আপনার জন্য, কমন চার্ট অফ অ্যাকাউন্ট। হ্যাঁ, এখন ডিসকাউন্ট অ্যাকাউন্টের নাম কি হবে, আমরা দিলাম ডিসকাউন্ট গিভেন, সিলেক্ট করে দিলাম, অলরেডি আছে এটা, ঠিক আছে, দিয়ে সেভ করে দিলাম। আচ্ছা, এখানে ক্যাটাগরিতে দেখেন বলছে ট্র্যাক ক্লাসেস এবং ট্র্যাক লোকেশন। এই ট্র্যাক ক্লাস এবং ট্র্যাক লোকেশনটা আপনার ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য। এটা যখন আমরা সার্ভিসের কাজ করব, যখন আমরা পেরোল মানে টাইমশিট বসানোর কাজ করব, তখন দেখবেন যে ক্লাস এবং লোকেশন এই দুটো আছে, ঠিক আছে। এটা আমরা আপাতত অন করে রাখি, না এটা অফ করে রাখি, এটা অন করব ওই সময় ট্র্যাক ক্লাস এবং লোকেশনের সময় যখন আমরা করব, তখন এটা এখানে এসে অন করে দেখাবো আপনাদের। ওকে, রাইট, এটা আমরা আপাতত অফ রাখি। অটোমেশন এগুলো থাক, অনই থাক, অটোমেশন অন থাকলে কোনো সমস্যা নাই। প্রজেক্ট আপাতত অফ রাখি। আচ্ছা দেখেন, কারেন্সি, কারেন্সি বলছে কি, এটা ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, জিবিপি, তাই তো, ব্রিটিশ পাউন্ড। আপনি যেহেতু কোম্পানি করছেন কোথায়, ইউকে তে, তাহলে আপনার হোম কারেন্সি হচ্ছে ব্রিটিশ পাউন্ড। এখন বলছে মাল্টি কারেন্সি। এই মাল্টি কারেন্সি যদি আপনি অন করেন, তাহলে কি করতে পারবেন, ওই যে ওনারা পেছনে আপনাদের আগের ব্যাচে, হ্যাঁ ওনারা আগে একটু আসছে তো বসে আছে, ওনারা কিন্তু এখন মাল্টি কারেন্সি নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। ব্যাংক থেকে ওয়াইজে যায়, ওয়াইজ থেকে রেট চেঞ্জ হয়ে আবার কিভাবে ব্যাংকে আসে, এটা ওনারা দেখতেছে। আর আজকের যে ভিডিওটা গুলো আপনার লিঙ্কগুলো আপনাদেরকে দিব, ফার্স্ট ভিডিওতে আপনি মাল্টি কারেন্সি পাবেন। ওকে, ওখানে দেখানো আছে যে একটা প্রতিষ্ঠানে যখন প্রোডাক্ট কিনবে, সে প্রতিষ্ঠান, আমি সাপ্লাই কাছে প্রোডাক্ট কিনবো, বাট আমার কাছে এখন ক্যাপিটাল নাই, তো আমার ভাই আছে বিদেশে, আমি তার কাছ থেকে টাকা নিচ্ছি, মানে সে আছে ধরেন ইউকেতে, ব্রিটিশ পাউন্ডে টাকা নিচ্ছি। এই টাকা যে আমার কাছে আসলো, আমার কাছে কি বাংলা টাকা আসছে, সে তো পাঠাইছে কি ব্রিটিশ পাউন্ড, সেটা আসছে আমার বাংলাদেশি টাকা, সেটা কনভার্ট হয়েছে। নর্মালি আমরা 135 টাকা ধরি, রেট কম বেশি হয়, এখন 140 টাকার উপরে আছে। ধরেন কনভার্ট হয়ে আমি কত টাকা পেলাম, সেই টাকাতে আমি ব্যবসা করলাম, ব্যবসা করে তাকে যে আবার টাকাটা আমি ফেরত দিলাম, ধরেন সে 1000 পাউন্ড পাঠিয়েছে আমাকে, এই 1000 পাউন্ড যে আমি তাকে ফেরত দিলাম, ফেরত দেওয়াতে আমার লাভ হলো না লস হইলো, কারণ ওই দিনের রেট আর আমি যেদিন ফেরত দিই সেই দিনের রেট আলাদা হতে পারে।
আমার পকেট থেকে কিছু টাকা ভরেও দিতে হতে পারে, অথবা রেট যদি বেশি থাকে তাহলে আমার কাছে লাভও হতে পারে। মানে সে যে 1000 পাউন্ড দিছে সে কিন্তু 1000 পাউন্ডই পেলো, মাঝখান থেকে আমার এখানে কারেন্সি কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসগুলা বুঝতে পারবেন। এই যে এখানে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে সেভ করবেন, এটা কয়েকবার লাগতে পারে। এটা যখন সেভ করবেন দেখেন মাল্টি কারেন্সি এখনো কি দেখাচ্ছে, অফ। আরো দু একবার করবেন, যদি তারপরে না হয় লগ আউট করে লগ ইন করবেন, হয়ে যাবে। আচ্ছা আরেকটা ব্যাপার, এই মাল্টি কারেন্সি কিন্তু অন করলে এটা অফ করা যায় না, ওই জন্য দুই একবারও একটু ই করে তুমি আসলে করতেছো কিনা। এটা অন করলে কোনো সমস্যা নাই, কারণ আপনার তো বিদেশে ক্লায়েন্ট থাকতেই পারে। ইউরোপ আমেরিকা ধরেন ক্লায়েন্টের তো কোনো ব্যারিয়ার নাই, হ্যাঁ, যে কেউ যে কোনো কিছু কিনতে পারে। কিন্তু সেটিংস করতেই ক্লাস শেষ হয়ে গেল। আচ্ছা অসুবিধা নেই, নেক্সট ক্লাসে আপনাদেরকে বেশি করে আগাই দিব না। এই দেখেন আমি আমি রিলোড দিছি, দেখেন এখন অন দেখাচ্ছে না, মাল্টি কারেন্সি অন হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন আমরা ডেট ফরম্যাট, ডেট ফরম্যাট এখানে কি আছে দেখেন, ডেট মান্থ ইয়ার, ডে মান্থ ইয়ার, তাই না? কোথায় বলবে ডে, আজকে কয় তারিখ? হ্যাঁ 12, 12 কি 5, 12/5/2024 এভাবে হবে, নাকি 5/12 মাসটা আগে যাবে, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। ডে মান্থ ইয়ার, এই যে মান্থ ডে ইয়ার, ইয়ার মান্থ ডে, এইভাবে বিভিন্ন ফরম্যাট আছে। হ্যাঁ, এটা সিলেক্ট করতে পারেন, আমরা আপাতত ডে মান্থ ইয়ারই রাখি। আমার কাজ হয়ে গেছে বাবা, লাগবে না। হ্যাঁ ওকে, এখন বলছে নাম্বার ফরম্যাট, আপনি যে টাকার অঙ্কটা দেখবেন সেটা কিভাবে দেখবেন? প্রথমে এটা ডলার সাইন আছে, বাট আপনার পাউন্ড সাইন আসবে, অসুবিধা নেই। এইভাবে 3টা ঘর পরে কমা, তারপর ফুল স্টপ, সরি ডট দিয়ে 00, এইভাবে দেখতে চান নাকি কিভাবে দেখতে চান? এই টাকার সাইনটা পরে দেখতে চান কিনা, মানে এটা আপনার ইসের উপরে আপনি ঠিক করে নেবেন। ওকে, আচ্ছা এরপর বলছে কি, এটা অন করে দেন। এটা বলছে আপনি যখন লগ আউট হবেন তখন আপনাকে ওয়ার্ন করা হবে কিনা। আর আছে ওয়ান ইফ ডুপ্লিকেট জার্নাল নাম্বার ইজ ইউজড, এটা আমরা অন করে দিব যখন আমরা জার্নাল করব। জার্নাল বুঝেন তো সবাই, জাবেদা বুঝেন না? জাবেদা কিন্তু অ্যাকাউন্টিং এর হচ্ছে একদম মেরুদণ্ড, মূল। জাবেদা ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। ওকে, তো এই হচ্ছে জার্নাল নাম্বার। ধরেন আপনার একই নাম্বার দুইবার ব্যবহার হয়ে গেল, নাম্বার 11 জার্নাল দুইবার দিচ্ছেন, যদি আপনার এটা অন না থাকে তাহলে দুইটাই কিন্তু নিয়ে নিবে সে। হ্যাঁ, যখন এখানে ওয়ার্ন করবে যে এটা কিন্তু তোমার অলরেডি আছে, এই নাম্বার তুমি দিবা কিনা। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা বলছে কি সাইন মি আউট ইনঅ্যাক্টিভ, যদি আপনি 1 ঘন্টা ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে আপনাকে সাইন আউট করে দিবে। এটা আপনি বাড়ায় কমায় নিতে, কমানো যাবে না, বাড়ায় নিতে পারেন, যে 3 ঘন্টা যদি আমি কোনো অ্যাক্টিভিটি না থাকে তাহলে অটোমেটিক সাইন আউট হয়ে যাবে। ধরেন এটা সেভ করে দিলাম। সেভ করার পর এই যে নিচে দেখেন একটা ডান একটা কথা লেখা দেখাচ্ছে না, এই ডানটা যদি আপনারা ক্লিক না করেন তাহলে কিন্তু সব আনসেভ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ডান দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমাদের বেসিক সেটিংস শেষ। ওকে, তাহলে আজকে আমরা কি দেখলাম? ধরেন আমরা এর আগে দেখছি হচ্ছে কোম্পানি কিভাবে আপনি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, একটা কোম্পানি কিভাবে সেট আপ করবেন। সেট আপ করার পর আপনি এই যে কোম্পানিটা খুললেন, এই কোম্পানিটা আপনি সেটিংস করবেন কি করে। ওকে, সেটিংস গুলো আমরা দেখলাম। আমরা নেক্সট ক্লাসে চলে যাব সেট আপ ট্যাক্স, সেট আপ চার্ট অফ অ্যাকাউন্ট, অ্যাড কাস্টমার, অ্যাড সাপ্লায়ার, অ্যাড প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এই করা দেখবো আমরা নেক্সট ক্লাসে। এর কারণ কি বলেন তো, মানে এই কটা জিনিস আমরা আগে কেন শিখবো, এটা কারণ কি বলেন? মানে আমি যে স্টেপ বাই স্টেপ যাচ্ছি, হ্যাঁ এই স্টেপগুলো, এই স্টেপ বাই স্টেপ আমি কেন যাচ্ছি? প্রথম কথা হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি কুইক বুকস কোম্পানি খুলতে পারবেন না। প্রথমে শিখেছি আমি কি অ্যাকাউন্ট খোলা, আইডি পাসওয়ার্ড দিয়ে। ফোন নাম্বার লাগে, ফোন নাম্বারটা কিভাবে ওয়েবসাইট থেকে লিংক বের করবেন, যেহেতু আমরা আমরা ইউকের লোক নই কেউ। হ্যাঁ, এরপর আপনি কি করলেন, এরপর আপনি অ্যাকাউন্টটা সেটিংস করলেন। কারণ এই সেটিংসটা যদি আপনি না করেন তাহলে প্রথমে ট্রানজ্যাকশনে গেলে কি হবে, ওই যে ডিসকাউন্ট খুঁজে পাবেন না, এখানে এই ঝামেলা হবে, সেখানে সেই ঝামেলা হবে। ওকে, তো সেকেন্ড স্টেপে কি করলাম, অ্যাকাউন্টটা সেটিংস করে নিলাম।
থার্ড স্টেপে আমরা কি করব? থার্ড স্টেপে আমরা করব হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট প্লাস ট্যাক্স। এখন চার্ট অফ অ্যাকাউন্টটা কেন লাগবে বলেন? চার্ট অফ অ্যাকাউন্ট আপনার যতদিন অ্যাকাউন্টিং ক্যারিয়ার থাকবে, যতদিন আপনি অ্যাকাউন্টস করবেন, প্রতিদিন লাগবে চার্ট অফ অ্যাকাউন্ট। যে যে খাতে আপনি যেদিকে যেদিকে আপনি হাঁটবেন, প্রতিটা খাতেরই চার্ট অফ অ্যাকাউন্ট আপনাকে রাখতে হবে। এখন এই চার্ট অফ অ্যাকাউন্ট বা হিসাবের খাত আপনি কুইক বুকে কিভাবে অ্যাড করবেন সেটা যদি আপনি না জানেন, তাহলে তো আপনি কোনো ট্রানজাকশন করতে পারবেন না। যেমন আপনি যদি ফার্স্ট ট্রানজাকশন করেন, আপনি একটা কিছু বিক্রি করবেন কাস্টমারের কাছে। এখন বিক্রি যে করবেন, এইটা আপনার ইনকাম কি হবে আর এক্সপেন্স কি হবে আর টাকা কোথায় আসবে কোথায় যাবে, এগুলোর প্রতিটা একটা করে চার্ট অফ অ্যাকাউন্ট থাকতে হবে। ওকে, যার কারণে আমরা শিখবো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা। সেকেন্ড আমরা শিখবো ট্যাক্স অ্যাড করা। কারণ কি? কারণ হচ্ছে কুইক বুকে আপনি যদি জিরো ট্যাক্সও হয়, জিরো ট্যাক্স অ্যাড না করে আপনি কোনো ট্রানজাকশন করতে পারবেন না। ট্যাক্স আপনাকে অ্যাড করতেই হবে, সেটা জিরো হলে জিরো, এক্সামটেড হলে এক্সামটেড, বা যদি 15-10 যাই হোক, ট্যাক্স আপনাকে ওখানে বসাতেই হবে। তো ট্যাক্স যদি আপনি অ্যাড করা না জানেন, বা আপনার ট্যাক্স সেন্টারটা কিভাবে কাজ করতেছে যদি আপনি না জানেন, তাহলে কি আপনি কোনো ট্রানজাকশন করতে পারবেন? তার মানে আমি চার্ট অফ অ্যাকাউন্ট এবং ট্যাক্স রেট ছাড়া আমি কোনো ট্রানজাকশন করতে পারবো না। গেল। এরপরে আপনার কি লাগবে? আপনি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান, তাহলে আপনার প্রোডাক্ট লাগবে, আপনার ইয়াতে স্টোরে আপনার ইনভেন্টরিতে প্রোডাক্ট লাগবে না? নাহলে আপনি বিক্রি করবেন কি? আমরা প্রোডাক্ট অ্যাড করা শিখবো। বিক্রি করবেন কার কাছে? কাস্টমারের কাছে। আপনি যদি একটা ট্রানজাকশন করতে যান, তাহলে আপনাকে কাস্টমার বা আপনার প্রোডাক্ট না থাকলে আপনি কার কাছে বিক্রি করবেন? প্রোডাক্ট তো পেলেন, কার কাছে বিক্রি করবেন? তার মানে ওই কাস্টমারটা আপনাকে অ্যাড করতে হবে। তাহলে আমাকে ট্যাক্স, তারপর চার্ট অফ অ্যাকাউন্ট, আমার প্রোডাক্ট, আমার কাস্টমার, এবং আমি এই যে প্রোডাক্টটা আমি কিনলাম, তার কাছ থেকে কিনলাম, সাপ্লায়ারের কাছ থেকে, তাকেও অ্যাড করতে হবে। এই টোটাল এই কয়জন ব্যক্তি না থাকলে আপনি একটা সিঙ্গেল ট্রানজাকশন করতে পারবেন না। সেটা যদি জার্নাল করে করতে যান, তাও পারবেন না। এই জন্য আমরা এই স্টেপে আগাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা সবকিছু অ্যাড করা শিখবো। ট্যাক্স কিভাবে অ্যাড করব, তারপর চার্ট অফ অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করব, তারপর সাপ্লায়ার, কাস্টমার, প্রোডাক্ট এন্ড সার্ভিস কিভাবে অ্যাড করব, এবং তারপরের ক্লাসে আমরা ট্রানজাকশনে চলে যাব। আমরা একটা প্রোডাক্ট বিক্রি করলে কিভাবে বিক্রি করব কাস্টমারের কাছে, তাকে আমরা ইনভয়েস কিভাবে করব, বা তাকে যদি আমি একটা কোট করি বা এস্টিমেট করি, সেটা কিভাবে করব, তার কাছে টাকা কিভাবে নিব, রিসিভ কিভাবে করব। ঠিক আছে, এই কাস্টমার পোর্শনটা শেষ হয়ে গেলে আমরা যাবো সাপ্লায়ারে। আমরা যখন প্রোডাক্ট কিনতেছি তখন তাকে টাকা কিভাবে দিব, তার বিলটা কিভাবে অ্যাডজাস্ট করব। ওকে, এখানে দেখেন কুইক বুক খুব ছোট একটা সফটওয়্যার। হ্যাঁ, এখানে লিমিটেশন আছে অনেক। এটা পপুলার হওয়ার পেছনে কারণই হচ্ছে লিমিটেশন, মানে এটা খুব বেশি কিছু করা যায় না, মানুষ খুব পছন্দ করে। হ্যাঁ, তো ধরেন আপনার এখানে পার্টি কয়টা? 3টা পার্টি। একটা কাস্টমার আপনার কাছে বিক্রি করতেছে, আপনি আরেকজনের কাছে বিক্রি করতেছেন। এর বাইরে কিছু আছে? এর বাইরে যদি কোনো ট্রানজাকশন আসে, সেটা কিভাবে অ্যাড করবেন? এখানে আমরা কি অ্যাড করব? প্রোডাক্ট এন্ড সার্ভিস, সাপ্লায়ার, কাস্টমার। এর বাইরে তো আর কিছু নাই। এখন ধরেন এমন কোন ট্রানজাকশন আসলে যেটা এর বাইরে। এর বাইরে মানে কি? আপনার বিক্রি সংক্রান্ত না, আপনার কেনা সংক্রান্ত না। সাপোজ ধরেন ওনার্স ইকুইটি, ওনার কিছু টাকা আপনার ব্যবসায় দিল, ওনার কি কাস্টমার, ওনার কি সাপ্লায়ার, এই টাকাটা আপনি অ্যাড করবেন কি করে? এই টাকাটা অ্যাড করতে হবে জার্নাল করে। ঠিক আছে, আপনার কাস্টমার সাপ্লায়ারের বাইরে যা আছে এগুলো করতে হবে জার্নাল করে। এর বাইরে কিছু ব্যাংক ডিপোজিট, কিছু ট্রান্সফার আছে, ছোটখাটো বিষয়, সেগুলো দেখাবো। তো এইভাবে আমরা আগাবো। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি ক্লাসের ভিডিওটা দেখি তত দ্রুত পারি দিয়ে দিচ্ছি আপনাদের। ওই ওয়ার্ড ফাইলটা আমি যে লিঙ্কটা দিব, লিঙ্কে ঢুকে সবাই এই ফাইলগুলো পাবেন। ঠিক আছে, ওয়ার্ড ফাইলটা ওপেন করে ওখান থেকে লিঙ্ক নিয়ে নিয়ে আপনারা ওপেন করে দেখবেন। ওকে, ঠিক আছে। প্র্যাকটিস প্র্যাকটিস করবেন ভিডিও দেখে দেখে। হ্যাঁ, আজকে যা করছি এইটুকু আপনি বাসায় যে প্র্যাকটিস করবেন, এইটুকুই করবেন, এর বেশি কিছু করতে হবে না। আমি আস্তে আস্তে যখন ট্রানজেকশনে যাব, তখন প্র্যাকটিসের ম্যাটেরিয়াল দিয়ে দিব, তখন আর ভালো লাগবে না, তখন মনে হবে যে এতগুলা কেন দিল। ঠিক আছে, এখন যেমন কাজ কম, তো প্র্যাকটিস করার জন্য অনেক চাচ্ছে মনটা, যে এখন কি প্র্যাকটিস করব। যখন দিব তখন দেখবেন একটা এক্সেল ফাইলে 8-10টা করে ট্রানজেকশন থাকবে, তখন কেমনে করবেন? এগুলো এক সপ্তাহ করে আসতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, যদি না ইউকে ফোন নাম্বার লাগবে। ইউকে নাম্বার জেনারেটর আছে তো। হ্যাঁ, আপনি লিঙ্কটা রাখবেন, লিঙ্ক।
হ্যাঁ, লিঙ্কটা কপি করে এরকম ওয়ার্ড ফাইলে রেখে দিবেন, ওই লিঙ্কটাই আপনার নাম্বার। আজকে নাম্বারে কোডগুলো যাচ্ছিল না কারণ নেট অনেক স্লো। ফাস্ট নেট হইলেও ধরেন আপনার কমপক্ষে 15 থেকে 20 সেকেন্ড লাগে হচ্ছে এই ইয়েটা যাইতে, কি বলে, কোডটা যাইতে। আজকে এত স্লো নেট যে ও ট্রান্সফারই করতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, আমি লগ আউট করে দিচ্ছি, নো টেনশন। আচ্ছা, তো ঠিক আছে, আজকের ক্লাস শেষ। নেক্সট ক্লাসে আগামী রোববার বিকাল 5টায় দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ।